জনাব আব্দুল নূর তুষার, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। তুষার ভাই, সরাসরি আলোচনায় আসি। জি। আলোচনা ভূমিকা আমি যত বেশি করবো তত পাবলিক বিরক্ত হবে, কারণ তারা তো আপনার কথা শোনার জন্যই মুখিয়ে আছেন। না না, আপনাকে খুবই হ্যান্ডসাম লাগছে। লাল শার্টটা আমার পছন্দ হয়েছে। আমি আপনার দেখা দেখে একটা লাল শার্ট নিয়েছি, এটা পরেওছি একদিন। না, শার্টটা না বেশি লাল হয়ে গেছে, বুঝছেন? না, এত কিন্তু লাল আমার হয়ে ভালো গেছে লাগছে। না না, এটা যে ভালো লাগছে। এটা মানে খুব বেশি একটা পড়তে লজ্জা লজ্জা লাগে, বয়স তো হয়েছে, তাই না? না না, বয়স যত বাড়বে পোশাক তত রঙিন হবে, এটা আমি বলি নাই, বলেছেন শফিক রেহমান। আচ্ছা আচ্ছা। উনি হ্যাঁ, শফিক লাল ভাই তো মোজাও উনি আবার পরেন, আমার, উনি লাল মোজাও আমি পরেন কিন্তু এবং ওনার উনি সঙ্গে কাজ বলেছেন। করেছি। আমি কিন্তু ওনার সঙ্গে কাজ করেছি এবং ওনার এই রঙিন মনের পরিচয় আমি বহুবার পেয়েছি বিভিন্ন ভাবে। উনি আমাকে এটাও বলেছেন যে উনি যে লাল মোজা পরেন এর কারণও বয়স। বলেছেন যে এই যে মোজা লাল, শার্ট লাল, রুমাল লাল, লাল গোলাপ, এই সবই হচ্ছে বয়স যত বাড়বে নিজের রং কমে আসবে, কিন্তু পোশাকের রং তখন বাড়াতে হবে। তার মানে আপনি আলটিমেটলি বলতে চাচ্ছেন যে আমার লাল পোশাক প্রমাণ করে যে আমার বয়স না, বেড়েছে। আপনি প্র্যাকটিস করেন, এক আমি সময় তো বয়স পেরেছি। বাড়বে, শফিক রেহমানের মতো 91 বছর হবেন, তখন এটা কাজে লাগবে। আচ্ছা, ঠিক আছে, আমরা এবার মূল আলোচনায় আসি। আলোচনা সেটা হলো গিয়ে, আমরা একটা জিনিস খুব মানে বিস্ময়ের সঙ্গে আমরা লক্ষ্য করলাম যে নির্বাচন কমিশনের একটা বক্তব্য। নির্বাচন কমিশন বললেন যে এই সরকারি কর্মকারী যারা আছেন, সরকারি কর্মচারী কর্মকর্তা যারা আছেন, তারা গণভোটে কোনো একটা পক্ষ নিতে পারেন না, স্পষ্ট করে। এবং এটা কোন কারণে পারেন না সে ধারাটা তারা উল্লেখ করেছেন, যে আরপিও ৮৬ নম্বর ধারা স্পষ্ট করে বলা হয়েছে যে তারা এটা পারেন না। এখন আমরা দেখছি ইতিমধ্যেই তারা এই কাজটা শুরু করে দিয়েছেন, এবং শুরু করে যে দিয়েছেন তাও প্রায় ২ সপ্তাহ হয়ে গেছে। এবং এই শুরু করার পেছনে একজন লোক, তো সরকারের একজন উপদেষ্টার পদমর্যাদার একজন ব্যক্তি, উনি সারা দেশে ঘুরে ঘুরে এটা প্রচার করছেন এবং শুরু করার জন্য সরকারি কর্মকর্তা কর্মচারীদের রীতিমতো চাপ দিচ্ছেন। আমি আরো একটা খবর পেলাম, সেটাও আপনাকে বলি। এটা আমার জন্য খুবই অ্যালার্মিং মনে হলো, যে তারা প্রায় বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং এই কিভাবে হাত পক্ষে প্রচারণা চালাতে হবে এই জন্য সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিয়ে ওয়ার্কশপ মতো করছেন তারা। এবং সেই ওয়ার্কশপে অংশগ্রহণ করলে তাদেরকে খাওয়ানো হচ্ছে, গিফট দেওয়া হচ্ছে এবং সঙ্গে নগদ ১৪০০ করে টাকাও দেওয়া হচ্ছে। এই ধরনের কথা আমি শুনেছি। তার মানে একটা বিপুল ব্যয় হচ্ছে একটা দণ্ডনীয় অপরাধ করার জন্য। কি বলবেন আপনি? নির্বাচন কমিশনকে ১,০০০ কোটি টাকার উপর বরাদ্দ দেওয়া হয়েছে এই কাজগুলি করার জন্য, এবং এই যে টাকা দেওয়া হয়েছে এটা কোন ফান্ড থেকে দেওয়া হয়েছে এটা তো জিজ্ঞেস করতে হবে, যে এটা কি সেই ফান্ড থেকে কমিশনের দেওয়া টাকা, নাকি যার যার অফিসের টাকা তাদের ফান্ড থেকে তারা খরচ করছেন। দুটোর কোনোটাই তারা করতে পারেন না, কারণ কমিশন বলেছে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যারা সরকারি লোক তারা কোনোভাবেই নির্বাচনে কোনো পক্ষ নিতে পারেন না, সেটা গণভোট হোক অথবা নির্বাচন হোক। এই কারণে যে দণ্ডনীয় অপরাধটি সংঘটিত হয়েছে, এই দণ্ডনীয় অপরাধের দণ্ড নিশ্চিত করতে গেলে আপনি দেখবেন যে ঠক বাঁচতে গা উজাড় হবে। এই কাজটি কারা করালেন? সরকার করালেন, অর্থাৎ নির্বাচনের বিধিমালা সরকার নিজেই ভঙ্গ করলেন। যে সরকার দাবি করেছেন যে বাংলাদেশের এই নির্বাচন নাকি ইতিহাসের সেরা, ঐতিহাসিক, মানে সেই রকম একটা নির্বাচন, তারা কিন্তু বারবার বাগাড়ম্বর করেছেন। ফলে এটা একেবারেই যে একটি বাগাড়ম্বর সেটা আরেকবার প্রমাণিত হলো। তারা এই নির্বাচনে বিধি লঙ্ঘন করলেন। যেখানে বিধি লঙ্ঘন করলে সরকারের সেইখানে গিয়ে কাজ করার কথা, মানুষকে স্মরণ করিয়ে দেওয়ার কথা যে আপনি বিধি ভাঙছেন, সেখানে সরকারি লোকেরা নিজেরাই বিধি ভেঙে টাকডুমাডুম করছেন। এটা ঠিক না, এটা ভুল। এবং এটা আমি মনে করি যে নির্বাচন কমিশনেরও শুরুতেই এটা বলা উচিত ছিল। এই কাজগুলি করে ফেলার পরে যদি বলে তাহলে লাভ কি? মানে কলা ছিলে ফেলার পরে যদি বলে বুঝাই দাও, কলা আবার আগের মতো করে দাও, তাহলে তো লাভ নাই কোনো। এটা আসলে ঠিক এখন হলো না। যদি কোনো একজন নাগরিক যে মামলা করে দেন এবং সেখানে দণ্ডটা কি হবে সেটাও কিন্তু আমি ওই ধারাটা পড়েছি, ওইখানে দণ্ডটা উল্লেখ করা আছে। দণ্ডটা হলো মানে মিনিমাম ১ বছর, মিনিমাম, এর নিচে যাওয়ার কোনো সুযোগ নাই। আর ম্যাক্সিমাম ৫ বছর, তার সঙ্গে অর্থদণ্ড হতে পারে। এখন যে মানে অর্থদণ্ড অফিসে, হতে পারে এবং মিনিমাম ১ বছর বা ৫ বছর হতে পারে। ১ বছর হতে পারে, ৫ 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 বছর হতে পারে
অথবা উভয়ই হতে পারে। হ্যাঁ, আমি বলছি 1 বছরের কম হওয়ার কোনো সুযোগ নাই কিন্তু। না মানে কারাদণ্ড হবেই, তার সঙ্গে জরিমানা হবে, মিনিমাম 1 অথবা বছর, তার সাথে মিনিমাম 1 জরিমানা বছর, করাও যেতে পারে, ম্যাক্সিমাম নাও 5 করা বছর যেতে পারে। জি। কারাদণ্ড হবে, তার সঙ্গে অর্থদণ্ড হতে পারে। এখন আমার কথা হলো, যদি কেউ যে মামলা করে দেয় যে ভাই আপনি যে অপরাধটা করেছেন, অপরাধ যে করেছেন তার তো কোনো মানে আপনার প্রমাণ খুঁজতে হবে না। প্রত্যেকটা সরকারি অফিসের সামনে বড় করে কাপড়ে লেখা আছে যে হা মার্কায় ভোট দিন, হাতে ভোট দিন, এইটার জন্য স্বাধীনতা রক্ষার জন্য হাতে ভোট দিন, স্বৈরাচারী প্রত্যাবর্তন ফেরানোর জন্য হাতে ভোট, মানে সবাই সরকারি হবে নিচে লেখাও আছে, কোন অফিস থেকে এখানে করতেছে তাও আছে। এখানে দুটি কাজ হয়েছে। একটি হচ্ছে আইনে আছে যে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা যদি এই আহ, নির্বাচনে পক্ষ নেয় তাহলে, বা প্রচার প্রচারণা করে তাহলে শাস্তি হবে। কিন্তু এই কাজটা সরকার নিজেই যদি করে, সরকারকে তো আর কারাদণ্ড দেওয়া যায় না, কিংবা সরকারকে তো আর জরিমানা করা যায় না। এই কারণেই কিন্তু আইনে এটা উল্লেখ করা হয় না যে সরকারের কোনো লোকও এই কাজটা করতে পারবে না। তো এইটা সরকার আসলে স্পিরিচুয়ালি বোঝা উচিত ছিল, যে যে কাজটা সরকারের একজন কর্মকর্তা করলে অন্যায় হয়, সেই কাজটা সরকারের অন্য কর্মকর্তা করলেও আসলে এটা অন্যায়ই হয়। আমি ফলে আমি এই আপনাকে অন্যায়টা যে, এই অন্যায়টাতে যে সরকারি মেশিনারি ব্যবহার করা হয়েছে, বরং সেই জবাবদিহিতা নির্বাচন কমিশনকে চাওয়া উচিত আমাদের, যে আপনারা কেন জি, সরকারকে আগেই সতর্ক করলেন না যে এই কাজটা করা ঠিক হচ্ছে না। আর বিভিন্ন তাদের জায়গাতে সতর্ক হ্যাঁ করতে ভোটের হবে কেন? প্রচারণায়, সরকার কেন আরপিও কে লঙ্ঘন করবে? নির্বাচন হচ্ছে আরপিও অনুযায়ী, সরকার কি সেইটাই তো। আরপিও করতে পারে না? এবং ডিসি, তারা কেন এই কাজটা এসপি, করতে হবে? ইউএনও যারা সরাসরি নির্বাচনের সাথে সংশ্লিষ্ট, তাদের অফিসে ঢুকলে বা তাদের কাছে যদি এই প্রচার প্রচারণা দেখা যায়, সেটা তো সঠিক হচ্ছে না আসলে। এবং আমি সরকার আমি কিন্তু কিছু আপনাকে সরকারি প্রতিষ্ঠান, কিছু সরকারি আমি কি প্রতিষ্ঠান কিন্তু আপনাকে নির্দেশ ওই দিয়েছে। ধারাটা একটু পড়ে শোনাবো? একটু পড়ে জি শোনাই। পড়ে শোনান, জি 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 পড়ে হ্যাঁ, শোনান। এটা হলো আপনার আরপিওর 86 নম্বর অনুচ্ছেদে আছে, বলা হয়েছে যে প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোন ব্যক্তি গণভোট অথবা কোনো ভোট বিষয়ে জনগণকে অবহিত বা সচেতন করতে পারবেন, তবে তিনি কোনোভাবেই গণভোটে হা বা না এর পক্ষে ভোট প্রদানের আহ্বান জানাতে পারবেন না। কিন্তু সরকার নিজেই তো আহ্বান জানিয়েছেন, প্রজাতন্ত্রের সর্বোচ্চ কর্মকর্তা প্রধান উপদেষ্টা নিজেই বক্তৃতা দিয়ে হাতে ভোট দিতে বলেছেন। এখন তাকে কি এক এখন না, এটা সেটা তো কিসের মধ্যে করেছেনই। আছে রে ভাই? কিন্তু আপনি চিন্তা করেন যে সরকার তো এই আইনটা ভঙ্গ করেছেন, শুধু তাই না, আমি এই কথাটা একদম শুরুতে বলেছিলাম যে সরকার গণভোটের স্পিরিটের ক্ষতি করছেন। কারণ গণভোটে রাইট। সরকার পক্ষ হয় না। গণভোটে সরকার স্বাধীনভাবে জনগণকে বলে যে আমি যে কাজটা করছি এটাতে আপনারা স্বাধীনভাবে হ্যাঁ অথবা না বলেন, যাতে করে আমি ঠিক কাজটা করতে পারি। কিন্তু সরকার বলে দিচ্ছে আমার কাজটাই ঠিক, হ্যাঁ ভোট দেন, না দিলে আপনি দোসর, না দিলে আপনি গোলাম, না দিলে আপনি দেশের দরজা বন্ধ করে দিচ্ছেন, না দিলে ফ্যাসিবাদ এসে পড়বে। তাহলে সরকার তো এখানে কোনোভাবেই তার যে রোল প্লে করার কথা সেটা না করে তিনি একটা পক্ষ নিয়েছেন। এই পক্ষ সরকার নিতে পারেন না। সরকার জনগণের কাছে কেন গিয়েছেন? ঠিক না বেঠিক, হ্যাঁ বা না, এটা জানার জন্য। কিন্তু আপনি যদি বিচারের আগেই তালগাছ আপনার বলেন, যদি বলে দেন যে হ্যাঁ আপনি বিচার করুন, কিন্তু আপনাদের সবাইকে হ্যাঁ বলতে হবে, না বললেই আপনি ভুল, আপনি দোষর, আপনি নাই, আপনি, মানে অনেক রকম ট্যাগিং হচ্ছে। তো সরকার এই কাজটা করেছেন এবং সরকার অন্যায় করেছেন। এটা তো আইন অনুযায়ী তাই। এখন সরকার যদি বলেন, আমি দেখেছি সরকার, প্রত্যেক সরকারের কিছু চামচা গজায়, তো এই সরকারেরও গজিয়েছে এবং এরা কোন কোন ক্ষেত্রে সরকারের বেনিফিশিয়ারি। তারা বলার চেষ্টা করছেন যে এই সরকার বিপ্লবের মাধ্যমে গঠিত সরকার বলে ও যা খুশি তাই করতে পারে। এখন মনে করেন রাস্তার পাশে আপনি একটা আঘাত পেয়েছেন, কেউ একজন আপনার এই আঘাতটাকে বললো যে দেন দেন আমি এটা পরিচর্যা করি, করে কি উনি যা খুশি তাই করে দিতে পারবেন? উনি অ্যাক্সিডেন্টের মাধ্যমে গঠিত একজন চিকিৎসক, তাই না? অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনার রক্ত বন্ধ করবে, কিন্তু সেই জন্য উনি কি যা খুশি তাই করতে পারেন? পারেন না। উনি যদি যা খুশি তাই করেন নিজে না জেনে, অথবা ইচ্ছাকৃত ভাবে, অথবা এই দাবিতে যে আমি তো ডাক্তার না কিন্তু রাস্তার পাশে ওনাকে পেয়েছি, এখন কি করব, আমার মনে যা চেয়েছে তাই করেছি, এটা তো পারা যায় না। যে কোনো ভাবেই গঠিত সরকারকে সরকারের মতো আচরণ করতে হবে, এটাই হচ্ছে জি, ঘটনা। এখন আমি আরেকটা প্রসঙ্গে একটু যাই, এটা নিয়ে সরকার কি করবেন জানি না। সরকারের আলী রিয়াজ সাহেব আবার কোন তথ্য দিবেন, হাজির করবেন সেটাও বলতে পারবো না।
আমার তো পার্সোনালি আমি তো খুব হতাশ যে এই আমেরিকান নাগরিক আমাদের এখানে এসে কি করতেছে না করতেছে বুঝি না। আরেকটা বিষয় আমি বলি, এই যে আইন না মানার বিষয়টা, এখন আপনি কিন্তু শুরু থেকে বলে আসছিলেন এটা নিয়ে, আমি দেখেছি বিভিন্ন টেলিভিশনে বিভিন্ন টক শোতে আপনি এখানে কিন্তু নৈতিকতার প্রশ্নটা তুলেছিলেন। এখন আপনি যেটা নৈতিকতা, কমন সেন্সে নৈতিকতার প্রশ্ন তুলেছিলেন, সেটা কিন্তু এখন আইনগত ভাবেও যে অবৈধ এটা আমরা জানতে পারলাম। আইন নিয়ে কথা এখন কেন বলি আমাদের না, আইন নিয়ে কথা বললে বর্ডার বাহিনী এসে বলে আপনি কি লয়ার। বুঝছেন, বর্ডার বাহিনী নিজে তো পড়াশোনা করবে না, বর্ডার বাহিনী তো নিযুক্ত, পয়সার বিনিময়ে যা খুশি তাই বলে, মাথা বেচা লোকজন আঙ্গুল বিক্রি করে টাইপ করে। এই বর্ডার বাহিনীর জন্য আমি আর আইন নিয়ে কোনো কথা বলি নাই, আইনের লোকের আইন নিয়ে কথা বলে দিয়েছে। এখন কথা হলো যে আমাদের প্রধান উপদেষ্টা উনি যে আরেক কথা বললেন যে আমাদের এই দেশটা নাকি জালিয়াতির কারখানা, এখানে নাকি পাসপোর্ট জালিয়াতি হয়, ভিসা জালিয়াতি হয়, অমুক হয় তমুক হয়, এগুলি বললেন। এবং এক জায়গায় বললেন উনি যে উনি নাকি মধ্যপ্রাচ্যের কোন দেশে গিয়েছিলেন, সেখানে দেখছেন যে ডাক্তারের সার্টিফিকেট নিয়ে একজন লোক, এক মহিলা গিয়েছেন, যেখানে যে সে গৃহ পরিচারিকার কাজ করছে। তো আমার কাছে এই জিনিসটা খুব কনফিউজিং মনে হলো যে যদি উনি ডাক্তারের সার্টিফিকেট নিয়ে যেয়ে থাকেন, তাহলে গৃহ পরিচারিকার কাজ করবেন কেন? উনি তো ডাক্তারের কোনো কাজ করার চেষ্টা করবেন, এক নম্বর। দুই নম্বর কথা হলো, যদি উনি সার্টিফিকেট নেন, বাংলাদেশ থেকে কোনো সার্টিফিকেট নিয়ে যদি কেউ বিদেশ যায়, তো সেই সার্টিফিকেট যদি কাজের জন্য প্রয়োজন হয়, তাহলে সেটা তো পররাষ্ট্র মন্ত্রণালয় দ্বারা অ্যাটাস্টেড হতে হয়, ভেরিফাইড হতে হয়, নানা রকম কিন্তু বিষয় আশা আছে, আমি যতটুকু বুঝি। তাহলে এটাকে উদাহরণ হিসেবে দেখিয়ে উনি যদি বলেন আমাদের এই দেশটা জালিয়াতির কারখানা হয়ে গেছে, তাহলে সরকার প্রধান হিসেবে উনি কি করলেন গত 1.5 বছরে? এবং ওনার এটা বলা সাজে? এখন সারা দুনিয়া তো বলবে যে তোমার সরকার প্রধান বলে তোমরা জালিয়াতির কারখানা, তো তোমাদেরকে আমরা কিভাবে কি করবো? এটা থেকে আমাদের ইমেজ দুনিয়া জুড়ে বৃদ্ধি পেল না কমলো? এই কথার পেছনে মানে অনেকগুলো অযৌক্তিকতা আছে। প্রথমত, আপনি ডাক্তারের সার্টিফিকেট নিয়ে গৃহ পরিচারিকার কাজ যিনি করছেন, এটি করতে পারেন যদি সত্যিকারের ডাক্তারও হন। অবস্থায় ভেদে বা কোনো চাপে পড়ে বা কোনো কারণে কেউ যদি সেখানে ডাক্তারি করতে পারছেন না কিন্তু গিয়েছেন, কোনো কারণে চাপে পড়ে কিন্তু মানুষ অনেক কিছু করে। কিন্তু সৌদি আরবে এই ঘটনাটি ঘটার কোনো সুযোগ নাই, কারণ সৌদি আরবে অবৈধ গৃহ পরিচারিকা রাখার কোনো সুযোগ নাই। যদি কেউ বাংলাদেশে গিয়ে থাকেন, তাকে আমাদের ইমিগ্রেশন পার হতে হয়েছে এবং এইখানেই তার আকামা বা ওয়ার্ক পারমিট শো করতে হয়। ওয়ার্ক পারমিট শো না করে কেউ সৌদি আরবে যেতে পারে না। ফলে এই ওয়ার্ক পারমিট শো করে যখন তিনি সৌদি আরবে গিয়েছেন, তার পাসপোর্টটাও সেখানে দেখাতে হয়েছে। ইমিগ্রেশনে কিন্তু পাসপোর্টে গায়ে পেশা লেখা থাকে এবং এই পেশাটা দেখা যায়, আমাদের ইমিগ্রেশনের অফিসাররা এটা দেখতে পান। ফলে যদি পাসপোর্টে পেশা লেখা থাকে ডক্টর আর আকামায় লেখা থাকে গৃহ পরিচারিকা, তাহলে আমাদের ইমিগ্রেশনই পার হওয়ার কথা না। ফলে উনি এই গল্পটা যে বলেছেন, এই গল্পটা আসলে বলেছেন হয়তো, কিন্তু এই গল্পটা কতখানি কি, এটা আসলে বাছাই করা, যাচাই করা দরকার ছিল। ইনি এই অন্যায়টা দেখেছেন ওইখানে বসে, তাহলে ওই অন্যায়টা তো সুনাগরিক হিসেবে তখনই রিপোর্ট করে দেওয়ার কথা। আর গৃহ পরিচারিকা তাকে কেন এসে বলবে যে আমি ডাক্তার, অথবা কেন বলবে যে আমার ডাক্তারের সার্টিফিকেট আছে? আর ওই গৃহ পরিচারিকা যদি ধরা পড়ে গিয়ে থাকে সৌদি আরবে, তাহলে সরকারেরই সেটা জানার কথা। এই সরকারের থাকা অবস্থায় উনি যদি এটা জেনে থাকেন, তাহলে আমি বুঝলাম যে প্রধান উপদেষ্টাকে তারা বলেছেন। কিন্তু অতীতে গিয়ে থাকলে তিনি, তখন তো উনি প্রধান উপদেষ্টা না, ওনাকে এই গল্প কে শুনিয়েছে? এগুলো আসলে এক ধরনের মানুষের মনে কৌতূহলী, মানুষের মনে প্রশ্ন জাগায়। কিন্তু যে কাজটা তিনি করেছেন, তিনি বলেছেন বাংলাদেশ জালিয়াতির কারখানা, এটা ওনার মুখ থেকে আসাটা আসলে অত্যন্ত দুঃখজনক। এই জালিয়াতির কারখানার তিনি প্রধান উপদেষ্টা, এইটা তো তার মনে রাখা দরকার ছিল। এতে আমার মতো সাধারণ নাগরিকরা অনেকেই দুঃখ পাবেন। আমি আপনাকে একটা গল্প শোনাই, এটা আমার দেখা, নয়া চিন নামে একটা বই আছে, শেখ মুজিবুর জি, রহমানের লেখা। জি, উনি তখন আহ, পাকিস্তানের প্রাদেশিক সরকারের মন্ত্রী সম্ভবত। তো উনি নয়া চীন পরিদর্শনে গিয়েছিলেন এবং সেইখানে যাওয়ার পরে ওখানে ওই কথাটা উনি লিখেছেন যে অনেকেই বদনাম করছিল পাকিস্তানের এবং পাকিস্তানের প্রেসিডেন্ট থেকে শুরু করে সবার। কিন্তু উনি চিন্তা করলেন যে এই বদনাম করাটা তার সাজে না। কেন সাজে না? কারণ উনি বললেন যে এটা সাজে না এই জন্য, উনি কি তখন মন্ত্রী কিনা আমার এটা মনে নাই, আমার দেখে নয়া চীনে কিন্তু এই কাহিনীটা আছে, এটা আমি পড়েছি। উনি চিন্তা করলেন যে নিজের দেশের ব্যাপারে বিদেশিদের কাছে এসে বদনাম করাটা অত্যন্ত অন্যায়। নিজের প্রেসিডেন্ট কিংবা নিজের দেশের মানুষ বা নিজের দেশের যা কিছু থাকুক নিন্দা করার, এটা উনি যেহেতু রাজনীতি করেন দেশে করবেন,
কিন্তু বিদেশের কাছে নিজের দেশকে ছোট করাটা উচিত হবে না বলে উনি বিরত থাকলেন। এবং এখানে আরো একটা গল্প আছে যে উনি একটা বিয়ের দাওয়াতে গিয়েছিলেন, সবাই উপহার দিচ্ছিল, উনি তো জানেন না যে সকলকে উপহার দিতে হয় এইভাবে, এবং উনি তখন তার হাতে নাকি একটা আংটি ছিল, সে আংটিটা খুলে দিয়ে দিলেন। কারণ এই জন্য দিলেন যে ওরা ভাববে যে বাঙালি এত গরিব, বাঙালির রাজনীতিবিদ এত গরিব বা এত দুর্বল যে সে একটা উপহার দিতে পারে না। মূল বিষয়টি এইখানে যে আমাদের প্রধান উপদেষ্টা যখন আমাদের পুরো দেশটাকে জালিয়াতির কারখানা বলেন, তাহলে এই কারখানায় বহু বহু জালিয়াতি পয়দা হয়। এবার আমার একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটা হচ্ছে, এই সরকার তার পররাষ্ট্র দপ্তর বলেছে সৌদি আরবের চাপে হোক বা অনুরোধে হোক বা নির্দেশে হোক, আমাদের সরকার ৬৯,০০০ রোহিঙ্গাদেরকে বাংলাদেশের পাসপোর্ট দিচ্ছে, যাদের রাইট। বাংলাদেশের পাসপোর্ট পাওয়ার কথা না। কারণ তারা বাংলাদেশের পাসপোর্ট জালিয়াতি করে, জালিয়াতির মাধ্যমে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে তারা বাংলাদেশি সেজে সৌদি আরবে চাকরি নিয়ে চলে গিয়েছে। এখন আমাদের পাসপোর্টের আইনে পরিষ্কার লেখা আছে, বাংলাদেশি citizens by birth, descent or naturalization are eligible for a Bangladeshi passport। এবং ওখানে বলা হয়েছে যে অ্যাপ্লিক্যান্টের বয়স 17 বছরের মানে 18 বছরের নিচে হলে তার একটা 17 ডিজিট অনলাইন ভেরিফায়েবল বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে, অর্থাৎ জন্ম সার্টিফিকেট থাকতে হবে। আর যদি 18-র বেশি হয় তাহলে এনআইডি থাকতে হবে, এবং তাকে ইন পার্সন বায়োমেট্রিক দিতে হবে। তাহলে এই রোহিঙ্গাদেরকে যে নতুন ভাবে পাসপোর্ট ইস্যু করার সিদ্ধান্ত হলো, ৬৯,০০০কে বাংলাদেশের পাসপোর্ট দেওয়া হলো, জালিয়াতদেরকে উৎসাহ দিল কে দিল? জালিয়াতদেরকে বাংলাদেশের নাগরিক হিসেবে আবার পাসপোর্ট দিয়ে দেওয়া হলো, যারা জালিয়াতি করে কোনো না কোনো একটা কিছু বের করেছিল, হয় বার্থ সার্টিফিকেট, না হলে এনআইডি, না হলে তো পাসপোর্ট হওয়ার কথা না। তো জালিয়াতিতে কে উৎসাহ দিল? এবং এই যে জালিয়াতি আমাদের আছে, এই জালিয়াতির জালিয়াতি কারখানার বন্ধ প্রধান করার জন্য, উপদেষ্টা এই জালিয়াতি বন্ধ করার জন্য এই অন্তর্বর্তী সরকার কি কি ব্যবস্থা নিয়েছেন জালিয়াতি বন্ধ করার জন্য? সেই ব্যবস্থাগুলো উনি নিবেন না? একটা জালিয়াতির কারখানাকে উনি জালিয়াতির কারখানা বলে দিয়ে তারপর চলে যাবেন? কিন্তু হয় না আমরা ভাই। অত্যন্ত দুঃখ পেয়েছি। হতে পারে উনি যে কোনো কারণে উনি বলুক না কেন, এটা যদি সত্য কথাও হয়, কিছু সত্য রয়েছে যেটা উনি বলবেন না। কারণ উনি বললে গোটা পৃথিবীতে এই কথাটি রেজিস্টার্ড হবে যে আমাদের প্রধান উপদেষ্টা আমাদের দেশটাকে কারখানা বানিয়ে বলে বলে বলেছেন, কারখানা হিসেবে উল্লেখ করেছেন, এবং সেটা কিসের কারখানা? সেটা জালিয়াতির কারখানা। অথচ আমাদের এই দেশটা পৃথিবীর বস্ত্র কারখানা, আমাদের এই দেশটা পৃথিবীর অন্যতম বৃহৎ মৎস্য খামার, আমাদের এই দেশটা পৃথিবীর চিকিৎসা শাস্ত্রের এক মিরাকল পাবলিক হেলথে, যেখানে আমরা এত বেশি টিকা, এত বেশি প্রতিরোধযোগ্য রোগ, এত বেশি আহ, মৃত্যু কমানো, এত বেশি নারী এবং শিশুর স্বাস্থ্যের উন্নতি, আমাদের গড় আয়ের উন্নতি করেছি। উনি কিন্তু এই কথাটাও বলেছিলেন, পোর্ট সম্পর্কে বলতে গিয়ে বলেছিলেন বাংলাদেশের চিকিৎসকদের উপর আস্থা নাই, এই জন্য লোকে ভারতে যায়। আচ্ছা, একটা কথা বলি, আমি একটু এবং আরো পলিটিক্স আরো বিষয়ে একটা আলোচনা কথা করতে আমি চাই। বলি, উনি যে এই কথাটা বলে দিলেন আমাদেরকে জালিয়াতির কারখানা বললেন, আমাদের এই দেশটা তো আরো বহু কিছুর কারখানা। আমাদের এই দেশটা আহ, শুধু যে আহ, জালিয়াতির কারখানা যে উনি বললেন সেটা তো নয়, গর্ব করার মতো বহু কারখানা আমাদের এই দেশে আছে। আমাদের এই দেশে এমন এমন কারখানা ছিল বা আছে যে কারখানার জন্য আমরা ব্রিটিশদের অ্যাওয়ার্ড পেয়েছি, উনি যেমন আমেরিকানদের অ্যাওয়ার্ড পেয়েছেন। আমাদের এইখানে একটা উলের কারখানা ছিল, সে উলের কারখানাটা নিউমোনিয়া আক্রান্ত হয় শিশুরা, সেই জন্য তাদের জন্য শীতের কাপড় বানাতো, ক্যাপ বানাতো, গ্লাভস বানাতো উলের, এবং সে হাতে বোনানো নামে সেই প্রজেক্ট কিন্তু রানী সেটাকে পুরস্কৃত করেছেন যে আমরা শিশুদের জন্য এটা তৈরি করি, এবং এই প্রোডাক্ট আমাদের এখানে গরিব নারীরা তৈরি করতো এবং সেটা পৃথিবীর বিভিন্ন দেশে গরিব শিশুরা ব্যবহার করতো। তাহলে এই কারখানাগুলি উনি চোখে দেখলেন না? উনি শুধু জালিয়াতির কারখানাটাই দেখলেন, ওনার গ্রামীণ ফোনের কারখানাটা উনি দেখলেন না, ওনার গ্রামীণ ব্যাংকের কারখানাটা উনি দেখলেন না, ওনার ড্যানন দইয়ের কারখানাটা উনি দেখলেন না? এগুলি কি জালিয়াতির কারখানা? এগুলো তো ভালো কারখানা। উনি ভালো কথা না বলে উনি আমাদের ওই কয়েক লক্ষ কিংবা কয়েক হাজার জালিয়াতের জন্য পুরো দেশটাকে জালিয়াত বানিয়ে দিলেন। আমাদের দেশের কৃষক জালিয়াত, আমাদের দেশের শ্রমিক জালিয়াত। কি জালিয়াতি করে আমাদের কৃষকেরা? কি জালিয়াতি করে যারা ক্ষুদ্র ঋণ নেয় তার ব্যাংক থেকে? কি জালিয়াতি করে আমাদের এত কোটি কোটি সাধারণ মানুষ? কি জালিয়াতি করে আমাদের মায়েরা? কি জালিয়াতি করে আমাদের শিশুরা? এই যে তরুণদের জন্য উনি এত উৎসাহিত,
সেই তরুণরা কি জালিয়াতি করে? যাই হোক, আমরা এটা নিয়ে আর বেশি কি বলবো, উনি একটা গুরুত্বপূর্ণ পদে আছেন, আমাদের খুব দুঃখ মুরব্বী। পেয়েছি, খুবই দুঃখ পেয়েছি। আমি বাপ খুব বকা ওনার দিলে কাছে মানুষ ধন্যবাদ দুঃখ পায় আশা না? করিনি। বাপে যদি বকে মানুষ দুঃখ পায় না? যাকে আপনি অনেক আমি শ্রদ্ধা করেন। একটা শেষ কথা বলে শেষ করতে চাই, ছোট্ট করে বলেন একটু একটু রাজনৈতিক কথা। আমাদের মাহফুজ আলম, আমাদের সাবেক উপদেষ্টা, উনি একটা কথা বলেছেন। ওনার কথা মাঝে মাঝে উনি কিছু কিছু কথা বলে ফেলান, যেটা নিয়ে বেশি আলোচনা হয়। উনি ভারতের দ্য উইক ম্যাগাজিনকে একটা সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে উনি যে কথাটা বলেছেন যে বাংলাদেশে আওয়ামী লীগ থাকলে জামাত থাকবে, জামাত থাকলে আওয়ামী লীগ থাকবে। এবং এটা উনি ব্যাখ্যা করে বলেছেন এই দুইটা পার্টি হলো একে অপরের অল্টার ইগো, মানে পরিপূরক সত্তা, এরকম বলার চেষ্টা করেছেন। কাজেই এটা থাকলে ওটা থাকবে। তো এই কথাটার ব্যাপারে আপনি ছোট করে একটু মন্তব্য করতেন। ভালো লাগলো এই কথাটা। আমি কিছুদিন আগে একটা টিভি টক শোতে বলেছি যে জামাত হচ্ছে আওয়ামী লীগের একটা প্রতিবিম্ব। আয়নার সামনে দাঁড়ালে যে বাম হাত হয়ে যায় ডান হাত, আর ডান হাত হয়ে যায় বাম হাত। জামাত হচ্ছে ওই জিনিস। কারণ জামাত মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী শক্তি ছিল, আর আওয়ামী লীগ ছিল মুক্তিযুদ্ধের সংগঠক। ফলে শুরু থেকেই তারা একে অন্যের বিপরীতে দাঁড়ানো, কিন্তু তাদের আচরণে প্রচুর মিল রয়েছে, এবং এই আচরণের মিলের কারণে একে অন্যের অল্টার ইগো হয়ে গিয়েছে, ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইডের মতো। কিংবা ধরেন মির্জা আব্বাস কিছুদিন আগে বলেছিলেন যে জামাতের ওষুধ হচ্ছে আওয়ামী লীগ। ঘটনা কিন্তু একই। মাহফুজ আলম আসলে আমার কাছে মনে হয়েছে যে উনি মাঝে মাঝেই যেটা বলেন সেটা তার বোধ থেকে বলেন আর কি। কর্মের অনেক সমালোচনা থাকে, কথার অনেক সমালোচনা থাকে, কিন্তু যেটা ঠিক কথা বা যেখানে সাবস্ট্যান্সিয়াল বক্তব্য, সেগুলিকে কিন্তু গ্রহণ করতে হয়। ফলে এই কথাটার মধ্যে এক ধরনের সত্যতা রয়েছে, এবং উনি যেটা বলেছেন আহ, মোটামুটি ভালোই বলেছেন। ওনাকে কিন্তু মনে করা হয় যে উনি খানিকটা জামাতের রাজনীতি পছন্দ করেন না, এরকম মনে করা হয় আর কি মাহফুজ আলমকে। জি, তো ফলে উনি জি, হয়তো এটাও বলেছেন। আর মজার ব্যাপার, উনি ভারতের একটা পত্রিকার সাক্ষাৎকার দিয়েছেন। আমাদের দেশ ভারতে খেলতে যাবে না, আমাদের দেশ ভারতকে আধিপত্যবাদী বলে, আমাদের দেশ ভারতের পুরো গণমাধ্যমকে বলেছে যে তারা হচ্ছে আমাদের শত্রু। তারপরে আমাদের মানে আমাদের এখানে বিশাল ভারত বিরোধী একটা প্রচারণা হয়েছে, যার কিছু সত্য, কিছু অর্ধসত্য, কিছু মিথ্যাও, কিন্তু এই ব্যাপারটা তো রয়েছে। এবং সেইখানে সাক্ষাৎকার দেওয়ার জন্য আধিপত্যবাদী দেশের একটি পত্রিকাকে তিনি বেছে নিয়ে এই ভারতীয় সাংবাদিক যারা আওয়ামী পন্থী, সেরকম একটা সংবাদ মহলে তিনি যে সাক্ষাৎকার দিয়েছেন, এটা তার একটা, আমি মনে করি যে সৎ সাহস। তিনি শত্রুর সঙ্গে বসবাস করেছেন বা শত্রুর সঙ্গে কথাবার্তা বলেছেন। তার মানে আমরা বলবো যে আমাদের দেশপ্রেমিকরাও ভারতের পত্রিকায় সাক্ষাৎকার দিতে পারে তাহলে। কারণ মজার ব্যাপার কি জানেন, মানুষ এক্সপোজার যখন চিন্তা করবে, বা ধরেন লাড্ডু যখন খাবে, কিংবা ধরেন রসগোল্লা যখন খাবে, ভালো দোকানেরটাই খায়। ফলে ওরা সবাই জানে যে ভারতীয় মিডিয়াতে সাক্ষাৎকার দিলে সেটা যত প্রচারিত হয়ে যাবে, সেটা আমাদের এখানে দিলে হবে না। ফলে সাক্ষাৎকার দেওয়ার সময় আমাদের প্রধান উপদেষ্টাও দিয়েছেন ভারতের মিডিয়াতে সাক্ষাৎকার। আবার আমাদের বিগত সরকারের প্রধানমন্ত্রীও দিয়েছেন ভারতীয় মিডিয়াতে সাক্ষাৎকার। আবার দেখেন ওনার পুত্র দিয়েছেন আল জাজিরাতে সাক্ষাৎকার, যে আল জাজিরা অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন বানিয়ে মানে রীতিমতো বলে দিয়েছিল যে আসলে কাহিনীটা কি হয় বাংলাদেশে। কিন্তু রাইট। বাঁচার সময় বাঁচলেন কেন জানেন? ওনারাও জানে মাইক ভাড়া করলে বড়টা ভাড়া করতে হয় কল রেডি। ফলে ওনারা বড় মাইকটা ভাড়া। ঘটাতে যে এটাও বললেন যে সেই প্রশিক্ষণ বিমানটা যদি আপনার মাইলস্টোনে করে না পরে সচিবালয়ে পড়তো তাহলে বোধহয় ভালো হতো। ইন্টারেস্টিং হলো উনি নিজেও একজন আমলা ছিলেন এক সময়। যাই হোক, তো এই বিষয়গুলো নিয়ে আমরা একটু কথা বলতে চাই। এর মধ্যে ডক্টর ইউনূসের প্রসঙ্গ আসবে, ওটা আমরা একটু পরে বলবো। আগে আমরা এই আলোচনাগুলি করি। আপনিও কি মনে করেন যে এই সরকার এমন কিছু কাজ করছে যা নাকি আগামী সরকারের শুরুর চলাটাকে বেশ বাধাগ্রস্ত করে তুলতে পারে? হ্যাঁ, সেটাই আমার মনে হচ্ছে। এবং আমার কাছে খুবই কনফিউজিং লাগছে ব্যাপারটা। তার কারণ আমরা মোটামুটি সবাই এটা জানি যে একটা নির্বাচন যখন তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন, তখন সরকারের সমস্ত কিছু মানে দায় দায়িত্বটা তখন নির্বাচন কমিশনের উপরে থাকে। নির্বাচন কমিশনের পারমিশন ছাড়া বা তাদের অনুমোদন ছাড়া তারা কোনো মেজর সিদ্ধান্ত নিতে পারে না। সরকারটা তারা অনেকটা কেয়ারটেকার গভর্নমেন্টের থাকে, দিন মানে
ডেইলি বেসিসে যেটা করার দরকার সেটুকুই করে, মেজর কোনো ডিসিশন তারা নিতে পারে না। এটা এরকমই আমরা দেখে আসছি বহু বছর থেকে। কিন্তু আশ্চর্যজনক ভাবে কতগুলো জিনিস আমরা লক্ষ্য করছি যে এই সরকার, মানে তাদের মাত্র চলে যাওয়ার কয়েকদিন বাকি, এর মধ্যে বিভিন্ন রকমের মেজর ডিসিশন তারা নিচ্ছে। যেমন পে কমিশনের বেতন সবাইকে ডবল করে দিলেন। তারপরে আহ, আহ, সরকারি নানান সুযোগ সুবিধাগুলো তারা ইয়ে করছে। আহ বিদেশিদের কাছে অমুকটা আমরা ইয়ে দিব, এই কন্ট্রাক্ট দিয়ে দিব। তারপরে নতুন যে অর্থনৈতিক অঞ্চল ছিল ভারতের, ওটার জন্য ওটা থেকে আমরা ইয়ে করব, ওটা বাতিল করে দিয়ে এখন ডিফেন্স ইকুইপমেন্ট বানানো হবে। তো এগুলো তো এত জাতীয়, এগুলো তো ন্যাশনাল ইস্যু। তো ন্যাশনাল ইস্যু তো তাদের তো উচিত ছিল যে না, আমরা এখন এই ব্যাপারে আর কোনো রকম কোনো সিদ্ধান্ত নিব না। এটা আমাদের মানে এটা আমাদের দায়িত্বের মধ্যেও পড়ে না। এখন নির্বাচন কমিশন সবকিছু দেখাশোনা করছে, আমরা শুধু ডে টু ডে বেসিস যে সরকার যে পরিচালক যে কাজগুলো সেটাই আমরা করে যাবো। কিন্তু এইগুলা দেখেন করতে যে এসে একটাই জিনিস খালি মনে হচ্ছে যে এরা, আমি খালি বারবারই চিন্তা করছি যে এরা এইগুলো করছে কেন। হম তো এ করছে কেন, আমার যেটা মনে হয় এদের যে গত 18 মাসের যে প্রত্যেকটা সেক্টরে তাদের যে চরম ব্যর্থতা, সেই ব্যর্থতাগুলোকে ঢাকার জন্য নানান রকমের ইস্যু তারা সামনে নিয়ে আসে, যাতে কোনো কিছু কেউ বলতে না পারে। যেমন আহ, এবং আমলাতন্ত্র যে কিভাবে তাদের উপরে জেঁকে বসেছে, তার এবং তারা যে তাদের নিজস্ব উপদেষ্টারাই এখন এগুলা বলতে শুরু করেছে যে আমাদের তো কোনো কাজ করতে দেয় নাই। গতকালকেই দেখলাম যে ফজল কবির খান সাহেব, জ্বালানি উপদেষ্টা এবং সড়ক বিভাগের উপদেষ্টা, উনি অত্যন্ত বিশদ, মানে কঠোর ভাষায় বিষোদ্গার করেছেন তারই, তিনি নিজেও এক সময় আমলা ছিলেন। হ্যাঁ, তো আমার ওইটা শোনার পর থেকে উনি, যেটা আপনি কিছু আপনার ওপেনিং স্টেটমেন্টে বললেন, যে উনি বলছেন যে যে মাইলস্টোনের উপরে যে বিমানটি ভেঙে পড়েছিল সচিবালয়ে পড়ার দরকার ছিল। হ্যাঁ, এখন এরকম, এটা তো খুবই একটা স্ট্রং স্টেটমেন্ট। তো উনি এতদিন পরে, মানে চলে যাওয়ার 10 দিন আগে এই কথাটা উনি কেন বললেন? উনি কি আগে এগুলা টের পান নাই? না, মানে এখন স্বাভাবিকভাবে মানুষের প্রশ্ন জাগে যে এরা সমস্ত সুযোগ সুবিধা ভোগ করে তারপরে তারা এখন যাওয়ার সময় এই ধরনের কথাবার্তা বলছে। তো আপনি যখন প্রথম থেকেই দেখতে পেলেন যে আমলাতন্ত্র আপনাদেরকে সহযোগিতা করছে না কিংবা আপনাদের কাজে বাধা দিচ্ছে, তখন আপনার জনগণের কাছে কেন আসলেন? ইউনূস সাহেব কেন তখন বক্তৃতা দিয়ে বললেন না যে আমাদের কাজ করতে দিচ্ছে না এরা? তো তখন একটা মানুষের সমর্থন পেত তারা। তো এখন এরা, এটা মোটামুটি একটা সম্পূর্ণভাবে আমলা নির্ভর সরকার। এবং সেটা কিভাবে হলো আপনাকে বলি। এই এই সরকারটা আসার পরপরই আমরা দেখলাম যে 1982 ব্যাচের যারা পদবঞ্চিত, যারা তাদেরকে আওয়ামী লীগ আমলে পদোন্নতি দেয় নাই বা নানাভাবে তারা অবহেলিত হয়েছে, বঞ্চিত হয়েছে, তারা হঠাৎ করে সবাই মিলে একসাথে আসলো। এসে তারপরে তারা বিভিন্ন মন্ত্রণালয় ভাগাভাগি করে নিতে থাকলো। এবং তখন তাদের বলা হলো কি যে এরা ওই সরকারের আমলে, হাসিনা সরকারের আমলে বঞ্চিত হয়েছে এবং তাদেরকে, আমাদেরকে কেন বঞ্চিত হয়েছে? তারা বিএনপি ঘরানার লোক ছিল। তো ভাই কথা তো সেখানেই। তো তারা যদি, তার মানে কি, তার মানে তারা একটা আরেকটা রাজনৈতিক দলের লেজুর ভিত্তি করছে। তো এটা একটা আমলার জন্য তো অপরাধ। তো আপনি আওয়ামী লীগ করেন আর বিএনপি করেন, আপনি কেন করবেন সেটা? তো প্রথম কথা হলো যে আপনি তো প্রথম থেকেই তাদেরকে উস্কানি দিচ্ছেন যে তুমি যেহেতু আওয়ামী লীগের না, তুমি বিএনপি, তুমি আমাদের সাথে। এই সরকার কি বিএনপির সরকার? এই সরকার কি জামাতের সরকার? তো এই সরকার যে নিরপেক্ষ সরকার, এটা তারা প্রমাণ করতে পারে নাই। তার একটা যে প্রমাণ দিলাম, 82 ব্যাচের বলছে বারবার করে যে গত সরকারের আমলে বঞ্চিত এবং বিএনপি ঘরানার দেখে তাতে, তো বিএনপি ঘরানার লোককে অ্যাকোমোডেট করা বা রিহেবিলিটেট করা কি আপনার দায়িত্ব? আপনি কি আওয়ামী লীগ, মানে বিএনপি সরকারের আছেন? তো এগুলা কেন করলো তারা? এইটা করার ফলে যেটা হলো, মানুষের তো ধারণাই হলো যে এরা তো আর, তখন আর একটা সবচেয়ে বড় যে আহ, আহ, মানে আমার আমার দৃষ্টিতে, আমার বিবেচনায় যে ভুলটা তারা করেছে, না এটা জেনে শুনেই করেছে তারা, যে তারা দেশের সত্যিকার অর্থে যে জাতীয় সমস্যাগুলো, যেমন আইন শৃঙ্খলার রক্ষা করা, তারপরে আহ, যে বিভিন্ন জায়গায় যে সমস্ত ভায়োলেন্স হচ্ছিল সেগুলোকে কঠোর হস্তে দমন করা, স্ট্রাইক গুলাকে দমন করা, এইগুলো না করে তারা কি করলো?
বিশেষ করে ইউনূস সাহেব উনি নিজে এসেই তার নিজের সুবিধাগুলো উনি একের পর এক সুবিধাগুলো নিতে পারেন। উনি ওনার বিরুদ্ধে যত মামলা ছিল সব প্রত্যাহার করে নিলেন। বিচার বিভাগকে মানে বুড়ো আঙ্গুল দেখে উনি বললেন কিসের বিচার বিভাগ, মানে ওনার আচরণটাও ছিল স্বৈর শাসকদের মতো। উনি কোনোভাবেই যে শেখ হাসিনার থেকে উনি যে মানে বেটার একটা এলিমেন্ট এটা উনি প্রমাণ করতে পারেননি। শেখ হাসিনা বা খালেদা জিয়া বা হোসেন মোহাম্মদ এরশাদ যে কাজগুলো করতো উনি ঠিক সেই কাজগুলাই করেছেন। মানে উনি বিভিন্ন তার গ্রামীণ প্রতিষ্ঠানের জন্য লাইসেন্স উনি কি বলে আদম ব্যাপারীর লাইসেন্স দিচ্ছে, উনি ইউনিভার্সিটি বানাবেন, উনি নার্সিং ইনস্টিটিউট বানাবেন, উনি ডিজিটাল ওয়ালেট ক্রিয়েট করবেন। তার মানে যে পরিমাণ সময় এবং এনার্জি উনি ব্যয় করেছেন উনার খালি নিজের স্বার্থ দেখার জন্য, সেই কারণে অন্যদিকে তার আর খেয়াল ছিল না। এই সুযোগটা নিয়েছে এই আমলারা তো বেসিক্যালি সুবিধাবাদী। তারা চিন্তা করলো যে উনি যখন এই কাজটা করছেন তো আমরা কেন বসে থাকবো, আমরাও এটা করি। যার ফলটা হলো কি আপনার মনে আছে, এসেই বললেন যে সমস্ত যাদের দুর্নীতি কমানোর জন্য 1 নম্বর কাজ হলো যাদের সরকারে যারা থাকবে বা ক্ষমতাসীন যারা থাকবে তাদের সম্পত্তির হিসাব জনসমক্ষে প্রকাশ করতে হবে। এটা আপনার অনুষ্ঠানে আমি কয়েকবারই করেছি। এবং উনি নিজে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বললেন যে উনি সবার আগে এটা করবেন। এবং উনি শুধু না, ওনার উপদেষ্টারা সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছে তাদেরকে এবং ফরম্যাট সব দিয়ে দিল যে এখানে ফিল আপ করে তাড়াতাড়ি করে দিতে হবে। আজকে 18 মাস চলে যাওয়ার সময় উনি তো নিজে দিলেন না, উনি যেহেতু দিলেন না সেই জন্য অন্যান্যরা মনে করবো উনি দেন নাই তো আমরা দেবো কেন। অথচ এই একটা কাজ করতে পারলে দুর্নীতি যে কি পরিমাণে কমতো বুঝলেন। তখন সবার একটা ধারণা হতো যে না আমি তো পার পেতে পারবো না, আমার তো মানুষজন জেনে যাবে আমার কি আছে না আছে। তো সেদিকে উনি গেলেন না। ফলে উনি প্রকারান্তরে এই যে বিশৃঙ্খলার মানে আমলাদের যে এই যে দূরত্ব এটার জন্য উনি ব্যক্তিগতভাবে দায়ী। উনি ওইগুলো দেশের প্রতি দেশের সমস্যার দিকে কোনো নজর না দিয়ে উনি প্রতি মাসে একবার করে মানে দলবল দিয়ে উনি পিকনিক করতে চলেছেন। মানে দেশের জনগণের টাকায় ট্যাক্সের টাকায় কোটি কোটি টাকা খরচা করে। এগুলো আমি লিখেছি বহুবার, আপনার অনুষ্ঠানে বলেছি, অনেক অনুষ্ঠানেই আমি এগুলা বলেছি। তো এটার কোনো জবাবদিহিতা নাই। তো আমাদের দুর্ভাগ্য হলো আমাদের দেশে যে আমাদের যারা সাংবাদিক সমাজ তারাও এটা নিয়ে কোনো প্রশ্ন তোলে। এটা হচ্ছে আরেকটা সবচেয়ে বড় দিক। কেউ ওই যে ওই কি ফরেন সার্ভিস একাডেমিতে একটা প্রেস উইং তার আছে, সেখানে বক্তৃতা সেখানে ইয়ে দেয়, কিন্তু একটা সাংবাদিক জিজ্ঞেস করেন না আচ্ছা উনি যে আমাদেরকে ওয়াদা করছিলেন জাতির সামনে উনি এটা ওনার অ্যাসেট ডিক্লেয়ার করবেন জাতির সামনে, ওটা কেন করলেন না, একটা সাংবাদিক করেন। তো সাংবাদিকদের মধ্যেও ওই যে এক ধরনের একটা এটার সুবিধাবাদী চরিত্র, আর কিছুটা ভয় ঢুকিয়ে দিয়েছে যে তোমার যেমন আনিস আলমগীরকে জেলে নিয়ে গেছে, তো তোমরা যদি উল্টাপাল্টা এরকম কোনো কিছু প্রশ্ন করো তাহলে তোমাদের কিন্তু এরকম জেলে যেতে। আচ্ছা, তো ফলে আমার কথা হলো যে আপনি জেলে যাওয়া তো আপনি তো আপনার যে কাজটা সাংবাদিক হিসেবে এই প্রশ্নগুলা তোলা, এই প্রশ্নগুলো জনমানুষের মনের প্রশ্ন। তো সাংবাদিকের কাজটা কি, সাংবাদিকরা যেহেতু ক্ষমতাধরদের কাছাকাছি যেতে পারে, জনসাধারণ যেতে পারে না, সেই জন্য জনসাধারণের মনে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আপনি মানে ক্ষমতাসীনদের জানাবেন যে এইটা হচ্ছে তাদের প্রশ্ন, এখন আপনি উত্তর দেন কি উত্তর। এখন এই কারণে আমলাতন্ত্র যে ভীষণ ভাবে বেপরোয়া হয়ে গেল, ক্ষমতাসীন হয়ে গেল, এটার একমাত্র কারণ এই সরকারের বিশেষ করে ইউনূস সাহেবের তার নিজস্ব সুযোগ সুবিধার দিকে উনি এত নজর দিয়েছেন, যার কারণে দেখেন মব ভায়োলেন্স বলেন, তারপরে ওই পুলিশ কাউকে। আমি একটা কথা বলি, এই যে ইউনূস সাহেবের কথা আপনি বললেন, তো উনি এতদিন হয় আমরা বলতাম ওনাকে যে উনি খুব মিষ্টি মিষ্টি কথা বলতে পারেন, হ্যাঁ, অন্য যাই কিছু করুক না কেন, কিন্তু সর্বশেষ আমি দেখলাম যে উনি কি মিষ্টি কথাও বলতে পারেন। এবং উনি যে কথাটা বলেছেন গতকালকে, মানে আমার তো মনে হয় উনি আমাদের পুরো জাতিকে অপমান করেছেন। এটাকে আপনি নিশ্চয়ই শুনেছেন, বলছেন যে এই জাতিটাই নাকি জালিয়াতির কারখানা, এখানে নাকি সবাই নাকি আমরা জালিয়াত যে কি করি। এই যে কথাটা, ঘটনাটা একদম মিথ্যা, আমি তা বলছি না, এরকম ঘটনা যে কিছু ঘটে না সেটাও আমি বলছি না, কিন্তু সবাই এ কাজ করে এবং এটা দেশটাই জালিয়াতির কারখানা। এই কথা যদি দেশের সরকার প্রধান নিজে উচ্চারণ করেন তাহলে সারা দুনিয়ার কাছে আমাদের ভাবমূর্তিটা কোথায় গিয়ে দাঁড়ায়।
আচ্ছা, এটা খুব ভালো প্রশ্ন তুলেছেন। আমিও কাল থেকে বারবার চিন্তা করছিলাম এই কথাটা। এই কথাটার জন্য উনি বলছেন যে এই যে জালিয়াতি চক্র, মানে এই যে পাসপোর্ট, যারা পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট নেয়, ভুয়া ভাবে ইয়ে করে, তো এগুলো তো আমরা সবাই জানতাম, কেমন? এবং এগুলোর সঙ্গে কিন্তু সারা দেশবাসী জড়িত না, এগুলোর সঙ্গে মুষ্টিমেয় কিছু লোক লোক জড়িত, এবং তারা সবাই সরকারের সঙ্গে কোনো না কোনো ভাবে তাদের মানে যোগাযোগ আছে। তারা বেনিফিশিয়ারি, সরকারও তাদের থেকে বেনিফিট নেয়। আর এটা তো একটা দুর্নীতির আখড়া, মানে পাসপোর্ট অফিসটা, সেগুলো তো আপনি কোনো নজর দিলেন না। তারপরে আপনি কি এসে প্রথমে কি বলছিলেন? প্রথমে আপনার মনে আছে কি না, পুনে এসে বললেন যে আমরা এমন দেশ এবার বানাবো যে আমরা আর কারো কাছে যাব না, সবাই আমাদের কাছে আসবে। তারপরে আমরা বড় মাঠের প্লেয়ার, আমরা ছোটখাটো মাঠে আমরা খেলি না। তো এখন কি দেখতে পাচ্ছি, যে আমাদের কাছে কেউ আসছে না, আর আমরা সব জায়গায় যেতে চাচ্ছে, কিন্তু আমরা সব দরজা বন্ধ দেখতেছি, আমাদের পাসপোর্টের ভিসা দিচ্ছে না দিন দিন। তাহলে আপনি যে এই যে বড় বড় কথাগুলা বললেন, এই কথাগুলোর জন্যই তো আপনার তো মানে জনতার আদালতে দাঁড়ানো উচিত, যে আমি ভাই মাপ চাই, আমি এই কথাগুলো বলছিলাম, আর এগুলো আসলে আমি ঠিক করতে পারি না, সেগুলোর মধ্যে নাই। আচ্ছা, এখন যে জিনিসটা হচ্ছে, যে আপনি যে পাসপোর্ট ডিপার্টমেন্টে যে বিশাল মানে জালিয়াতি হয়, ঘুষের কারবার হয়, এই জিনিসগুলো আপনি ঠিক করলেন না কেন? আপনি তো সরকারের প্রধান, তো আপনি এখন অন্যের ঘাড়ে দোষ চাপাচ্ছেন। আপনি বলতেছেন সারা জাতি জালিয়াতি। তো জালিয়াতি তো এই যে মানে আবার এই আমলাদের কথায় ফিরে আসি, আপনার এই মোখলেসুর রহমানের কথা নিশ্চয়ই মনে আছে, উনি কিছুদিন আগে জনপ্রশাসন সচিব ছিলেন। আচ্ছা, তার বিরুদ্ধে একদম ওই অডিও রেকর্ড বেরোলো হোয়াটসঅ্যাপের ইয়েতে, যে উনি ঘুষ ডিসিদের 5 থেকে 10 কোটি টাকা করে ঘুষ নিয়ে উনি ডিসিদের পোস্টিং দিচ্ছেন, কেমন? এইটা বেরোনোর পরে তারা, আমরা শুনলাম যে 3 জন উপদেষ্টাকে নিয়ে একটা তদন্ত কমিটি হলো, এবং তারা এটা ইনভেস্টিগেশন করবে। আমি আজ পর্যন্ত কোথাও জানি না বা দেখি নাই যে সেই তদন্ত কমিটির রিপোর্টটা তারা কি করেছে সেখানে। তারপরে দেখেন এই এই মোখলেসুর রহমান নামে এই দুর্বৃত্ত, সে হঠাৎ করে তার নামের আগে ডক্টর লাগাইতে শুরু করলো, ডক্টর পিএইচডি ডিগ্রি। পরে দেখা গেল বিভিন্ন জায়গায় বিভিন্ন খবরে দেখলাম এই সমস্ত ভুয়া পিএইচডি, তো এগুলো জালিয়াতি। তো জালিয়াতিটা তো মোখলেসুর রহমানের সময়ের আগে ধরার দরকার ছিল। আপনি যদি জালিয়াতির কথাই বলেন, তো আপনি মোখলেসুর রহমানদের থেকে শুরু করলেন না কেন? তো আপনি এখন বলতেছেন সারা দেশ আমরা এক ব্যাপারে চ্যাম্পিয়ন, আমরা খুব ভালো, এটা আমরা জালিয়াতি। তো এই জালিয়াতি গুলো কারা করে? এগুলো দেশের কৃষক, রিক্সাওয়ালা, শ্রমিক, তারপরে মুদির দোকানদার, এরা কি এই জালিয়াতির মধ্যে জড়িত? এরা তো জড়িত না। এদের, এরা তো ক্ষমতার কাছাকাছি যেতেই পারে না। এরা মোটামুটি দিন আনে দিন খায়, কষ্ট করে চলে। আর আপনি তাদেরকে বঞ্চিত করে, তাদের সুযোগ সুবিধা বঞ্চিত করে, আপনি আমলাদের একের পর এক সুবিধা দিয়ে যাচ্ছেন। 5,000 স্কোয়ার ফিটের বাড়ি হবে না, আরো 9,000 স্কোয়ার ফিট দিতে হবে, সুইমিং পুল দিতে হবে। এইটা একটা জিনিস কল্পনা করে দেখেন, টোটাল আমলার সংখ্যা হলো 15 লক্ষ, কেমন? সারা বাংলাদেশে, মানে সরকারি কর্মকর্তা কর্মচারী। আর এর মধ্যে আরো 9 লক্ষ হলো ওই পেনশনভোগীরা, তার মানে 24 লাখ। আর সামরিক বাহিনীতে যারা আছেন, মানে এয়ারফোর্স, নেভি, ইয়ে কি বলে, আর সেনাবাহিনী, এদেরকে মিলে আরো 2,40,000-এর মতো, তার মানে টোটাল প্রায় 26 লক্ষের মতো আর কি টোটাল। এই 26 লক্ষ, চিন্তা করেন 18 কোটি দেশের মানুষের এই 26 কোটির জন্য এটা পার্সেন্টেজ কত পার্সেন্ট দাঁড়ায়? এদের জন্য আপনি সমস্ত সুযোগ সুবিধা দিচ্ছেন, কিন্তু দেশের আপামর বৃহত্তর জনগোষ্ঠী, তারা ঘরে থাকতে পারত, ভালো ঘর নাই, তারা যাতায়াত করতে পারে না ঠিক মতো, তারা রাস্তায় বাসে বাসে ঝুলে। কিন্তু তাদের জন্য আপনি এক একজনের জন্য 3-4টা করে গাড়ি, মানে একটা গাড়ি দেয় সরকারি গাড়ি ফুল টাইম, ওটা হলো বৈধ। আর বিভিন্ন ভাবে তারা জোগাড় করে আরো 3-4টা গাড়ি তাদের জন্য। এই উপদেষ্টারা, আমি নাম ধরে বলি, সালেউদ্দিন আহমেদ, শারমিন মোর্শেদ, তারপরে ফরিদ আক্তার, এদের কথা আমি নিজে দেখেছি। তারা যে একাধিক গাড়ি ব্যবহার করেন, এটার নাম্বার টাম্বার দিয়ে ফেসবুকে দেখেছিলাম আমি, এগুলা করে তারা। আচ্ছা, এই উপদেষ্টা গুলো দেখেন, এরা নাকি দেশের সেবা করতে আসছিল। এরা কি করলো? আমি ভেবেছিলাম যে সত্যিকার অর্থে এরা দেশপ্রেমিক, তারপরে এরা সব রিটায়ার্ড লোকজন, তারা হয়তো বা আক্ষরিক অর্থে দেশের মঙ্গলের জন্য তারা বলবে যে আমরা তো মোটামুটি প্রতিষ্ঠিত সমাজে, আমাদের ঘর বাড়ি সবই আছে, ফলে আমাদের জন্য কোন মন্ত্রী পাড়ায় কোনো বাড়ি লাগবে না।
আমরা খালি আমাদের নিজস্ব গাড়িও আছে, আমরা খালি ওই তেলের খরচটা নিব, এবং আমাদের মিনিমাম বেতন যেটা না হলে হয়, আমরা এই সমস্ত নিতে আসি না, আমরা আসছি দেশ সেবা করার। কিন্তু এসে দেখেন বিশাল বিশাল বাড়িতে তারা ঢুকতে হবে, তারপর তাদের গানম্যান লাগবে। বাড়ির বেগম সাহেবরা বলবে যে তুমি কিসের মন্ত্রী হইলা, তোমার গানম্যান কোথায়, তোমার পিছনে পুলিশ থাকে দেখা। তো এই যে একটা আমলাতন্ত্র যে এই দেশে কিভাবে সমস্ত দেশটাকে ধ্বংস করেছে, মানে এটা এটা শুরু হয়েছে ওই যে ওই কলোনিয়াল সিস্টেমের মাধ্যমে তো আমরা আসছি। তো কলোনিয়াল সিস্টেমে কি করতো, ওই যে ব্রিটিশরা যখন আসতো বিশাল বিশাল বাড়িতে থাকতো, কেমন, তো ওইটা আমরা ইনহেরিট করছি। এরা মনে করলো যে আমরা তো ব্রিটিশদেরই বংশধর, আমরা ইংরেজি বলতে পারি, আমরা স্যুট টাই লাগাইতে পারি, ফলে ওরা যে সমস্ত সুযোগ সুবিধা ভোগ করছিল আমরা ওইগুলা করবো। আমরা তো এই তাহলে কি দেশের মানে জনগণ। আপনি আপনি বলতে চাচ্ছেন যে এই সরকার মানে ক্ষমতায় টিকে থাকার জন্য আমাদেরকে নানাভাবে ঘুষ দিচ্ছে? এটা তো আর কোনো, এটার তো সন্দেহের কোনো অবকাশ নাই। যদি তা না হতো, তারা একটার পর এক আমলা তোষণের এই এই মানে পলিসি গুলা কেন নিত? তারা প্রথমেই বলতো যে, আমরা কিন্তু তোমাদের এই মুষ্টিমেয় লোকের সুবিধার জন্য আমরা আসি না এখানে, আমরা আসছি দেশের বৃহত্তর জনগোষ্ঠীর কল্যাণের জন্য, ফলে তোমাদেরও স্যাক্রিফাইস করতে হবে। তো আমি মনে করি ওই যে ফজল করিম খান সাহেব বলছে না যে এই কি বলে সেক্রেটারিয়েটে বিমান, হ্যাঁ। বিমান ইয়ে করতে হবে, আমি মনে করি কি জানেন, এই বিমান হামলাগুলো মন্ত্রী পাড়ায় হওয়া উচিত। সমস্ত ঘর বাড়ি সরকারের যে বিশাল বিশাল বিল্ডিং করছে এইগুলার উপরে ভেঙ্গে, তারপরে এখন থেকে বলে দেওয়া উচিত যে সরকারে পৃথিবীর অন্যান্য দেশের মতো, মানে উন্নত দেশগুলো বলছে ইংল্যান্ড, আমেরিকা, জার্মানি, জাপান, এগুলো তারা সেখানে তো সরকার থেকে কোনো বাড়ি টাড়ি সরকারি কর্মকর্তাদের দেয়, তোমাকে একটা বেতন দেওয়া হবে, সেই বেতনের মধ্যে অন্যান্য দেশের জনগণ যেভাবে চলে তোমরাও সেইভাবে চলবে। তো এখন আচ্ছা, এটা যদি আমি যতদিন না আরেকটা করতে প্রসঙ্গে পারে। একটু আসি। আমি আরেকটা প্রসঙ্গে আসি। এটা হলো গিয়ে যে গণভোট নিয়ে আরেকটা জটিলতা হচ্ছে। গণভোট সরকারে করা, এই জন্য সরকারের প্রচার করা ঠিক কি ঠিক না নিয়ে আলোচনা হচ্ছে। এর মধ্যে আবার গতকালকে দেখলাম যে একজন ইলেকশন কমিশনার মিস্টার আব্দুর রহমান এল মাসুদ, তিনি বলেছেন যে সরকারি কর্মচারী কর্মকর্তারা গণভোটের পক্ষে বা বিপক্ষে কোনো ধরনের প্রচারণা চালাতে পারবেন না এবং সেটা দণ্ডনীয় অপরাধ। কিন্তু এরই মধ্যে সরকারের পক্ষ থেকে বিশেষ করে মিস্টার আলী রিয়া সারা দেশে ঘুরে ঘুরে এবং ওনার পাশাপাশি অন্যান্য উপদেষ্টারা নানা জায়গায় যে এটার পক্ষে প্রচারণা করছেন এবং তাদেরকে বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারীরা সাহায্য করছেন। বিভিন্ন সরকারি অফিসে প্ল্যাকার্ড ঝুলছে, ব্যানার ঝুলছে যে হ্যাঁ ভোট দিন। বিভিন্ন ব্যাংকে পর্যন্ত দেখা যাচ্ছে, প্রাইমারি স্কুলে, হাই স্কুলে, শিক্ষা প্রতিষ্ঠানে সর্বত্র দেখা যাচ্ছে এগুলি সরকারি খরচেই করা হচ্ছে। এবং তাহলে এই যে কাজগুলি উনি এদের সরকারি কর্মচারী কর্মকর্তাদের দিয়ে একটা দণ্ডনীয় অপরাধমূলক কাজ করাচ্ছেন, এটা কি কোনো সাজা হওয়া উচিত না? এবং এই যে জিনিসগুলো করা হলো, এই অর্থগুলি কার কাছ থেকে আমরা আদায় করবো পরবর্তী সময়ে? প্রশ্নটা তো সে জায়গাতেই আমি প্রথম থেকে একই কথা বলে আসছি, যে ইলেকশন কমিশনার যে কথাটা বলেছে সেটা তো নির্বাচন আচরণবিধি লঙ্ঘন হবে। এই জন্য উনি বলেছেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা এটার সঙ্গে সংশ্লিষ্ট হতে পারবে না। কিন্তু দেখেন ইউনূস সাহেব নিজে এবং তার উপদেষ্টারা সব জায়গায় দিয়ে বলে বেড়াচ্ছেন যে হ্যাঁ ভোট দিতে হবে, নাহলে স্বৈরাচার আবার এসে যাবে। আরে ভাই, স্বৈরাচার তো আপনারাই, স্বৈরাচারী শাসকরা যা যে কাজগুলা করছে আপনারা সেই একই কাজ করতেছেন। তো এখন তো ইলেকশন কমিশনার তো এখন ডক্টর ইউনূসকে জবাব, মানে প্রশ্ন করা উচিত বা তার জবাব দিতে হবে যে আপনি আমাদের পারমিশন ছাড়া আপনি সারা দেশে এই প্রচারণা কেন চলেন না, এবং এর এর পয়সা দেবে কে, এটার জন্য যে টাকা ব্যয় হচ্ছে এটা কার টাকা, ফলে তাদের কাছ থেকে এই টাকা ফেরত নেওয়া উচিত এবং ওনাদেরকে প্রকাশ্যে বলা উচিত যে আমরা যেটা আগে বলছিলাম এটা ঠিক না, এটা ইলেকশন কমিশন যেভাবে বলছে তারাই এখন সবকিছুর দায়িত্বে, অর্থাৎ তারা যেটা ভালো মনে করবে সেটা তারা করবে। আপনি তো সেটা করছেন না, এবং এটা করে হচ্ছে কি আপনি ইলেকশন কমিশনকে আপনি সামহাট আপনি সাবসার্ভিয়েন্ট বানিয়ে ফেলেছেন তাদের সরকারের। হ্যাঁ, তো এটা তো মানুষের মনে এখন এই যে সন্দেহ দেখাচ্ছে যে এই ইলেকশন কমিশন আসলেই কোনো ভালো কাজ করতে পারবে কিনা। তখন আপনি যদি সরকারের কথা মতো চলেন তাহলে আপনি ভালো ইলেকশন কিভাবে, তাই না? জি, কারণ ইলেকশন, আচ্ছা আরেকটা কথা আমি এর বলে শেষ করি আলোচনাটা। আমি মাঝখানে মিস্টার আলী রিয়াজের একটা বক্তব্য শুনলাম এবং ওখানে উনি বলছেন যে এই ত্রয়োদশ জাতীয় নির্বাচনটা
এটার সঙ্গে অতীতের যে 12টা নির্বাচন কথা। হয়েছে, যদি কেউ ওইগুলির সঙ্গে এটাকে মিল খুঁজেন তাহলে তারা ভুল করবেন। এটা ওরকম কোন নির্বাচন নয়। তাহলে ওরকম না, তাহলে কিরকম নির্বাচন? আমি তো ঠিক আমার কাছে ক্লিয়ার না। এই যে দেখেন, এই যে কথাবার্তা গুলা, এটা এমনই মানে সেলফ কন্ট্রাডিকশন আর কি। এগুলো কেমন, প্রথমে বললো যে এই সরকার তত্ত্বাবধায়ক সরকারের মতো না, তা ভাই আপনারা কারা? তো আরেকটা জিনিস লক্ষ্য করেন, তো আপনাদেরকে নিজেরা তাহলে ডিফাইন করেন যে এই আমাদের ডেফিনেশন, হ্যাঁ, এই জন্য আমরা আসছি। কিন্তু আপনাদের যে মূল কাজগুলোতে, এখন এই আলী রিয়াজের কথাই বলি, সে আমার অনুজ প্রতীক, তাকে আমি খুব ভালোভাবে চিনি। যাই হোক, এখন আপনি তাকে আমেরিকা থেকে উড়ায় নিয়ে আসছেন কি শাসনতন্ত্র সংবিধান সংশোধন কমিটির চেয়ারম্যান করে। কেমন ভালো কথা। কি সংস্কার হয়েছে আমরা সবাই দেখলাম। সংস্কারের যে ইয়েগুলা বইগুলা তৈরি করছে, সবগুলোর মধ্যে ধুলা জমতেছে। এবং যারা এই সংস্কার কমিশনের প্রধান ছিলেন, তারা প্রকাশ্যে বিবৃতি দিয়ে বলতেছে যে আমাদেরকে এই কষ্ট কেন করেন, কোনো কিছু তো ইমপ্লিমেন্টেশন হলো না। এখন আপনি যেটা করলেন সেটা হলো ওই ইন্টারকন্টিনেন্টাল থেকে খাওয়া দাওয়া করে পিকনিকের মতো, তোমরা আসো যাও, তোমরা সরকারি মানে কোটি কোটি টাকা সেখানে খরচা করছে। আর আলী রিয়াজকে তো আমরা দেখলাম যে আপনি, সে একটা কাজে ব্যর্থ হইল, তাকে আপনি আবার পুনরায় অ্যাপয়েন্টমেন্ট দিয়ে মন্ত্রীর পদমর্যাদায় এই যে সুযোগ সুবিধাগুলো দিচ্ছেন, আপনি কেন করতেছেন এটা? তার কাজটা কি? তার তার প্রেসাইজ কাজটা কি? আপনি যে জনগণের ট্যাক্সের টাকা দিয়ে তাকে বেতন ভাতা, তার গাড়ি বাড়ি এই সমস্ত দিচ্ছেন, এগুলোর জবাবদিহিটা কে করবে? তার মানে আপনি মোহাম্মদ শাহ তগলকের রাজত্বে আছি আমরা। ওনার খুশি হয়েছে, আচ্ছা রিয়াজ তুমি আমেরিকায় বসে কি করবা, তুমি আসো, তোমার আর একটা কিছু একটা বানায় দিচ্ছি, বিশেষ উপদেষ্টা বানায় দিলাম, দিয়ে এখন তুমি এই খাও দাও, ঘরো পিকনিকে যাও, তারপরে তুমি এই সমস্ত করো, আর মাঝে মাঝে দুই একটা বিবৃতি দিবা। লোকজন বলবে যে লোকটারে বসায় রাখছেন কেন। তো রিয়াজ সেই কাজটাই করতেছে। সবকিছুর মূল হলো মোহাম্মদ ইউনূস। এই লোকটা আমাদেরকে যে কিভাবে হতাশ করলো বুঝলেন, নিজের স্বার্থ উদ্ধার করতে যে দেশের স্বার্থ জলাঞ্জলি দিল। আর এই খালি বড় বড় কথা, মিষ্টি মিষ্টি কথা, মিষ্টি মুখে হাসি, এবং তার বিন্দু মাত্র কোনো বেসিস নাই। ওই প্রথমে যেটা বললাম, এমন দেশ বানাবো সবাই আমাদের কাছে আসবে। এখন আমাদের কাছে কেউ আসে না। আমরা যেখানে যেতে চাচ্ছি আমাদের সব দরজা বন্ধ পাচ্ছি, আমাদের কেউ ঢুকতেও দিচ্ছে। এই অবস্থার মধ্যে মানে আমার সবচেয়ে কষ্ট লাগতেছে যে ফজল কবির খান সাহেব বা যারা এই আমলাতন্ত্র নিয়ে যে বিশুদ্ধারটা করলেন, এটা মানে 10 দিন আগে এই কথাটা বলার উদ্দেশ্যটা কি? আপনি কি মানে মানুষের সিম্পাথি অর্জন করতে চাচ্ছেন এটা বলে? আপনি আগে কেন এটার বিরুদ্ধে অ্যাকশন নেন? জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব আরশাদ মাহমুদ। প্রিয় দর্শক, আপনি শুনলেন বিভিন্ন বিষয়ে আরশাদ মাহমুদ ভাইয়ের কাকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চান, এবং এই পদে যাওয়ার জন্য, রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে যারা নির্বাচনের রেসে আছেন আর কি, তারা যার যার মতো নিজেদের প্রতিশ্রুতি দিচ্ছেন, এবং পাশাপাশি প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য নানা ধরনের বাক্য শব্দ উচ্চারণ করছেন, সত্য মিথ্যা মিলিয়ে। আমার কেন যেন মনে হয় একজন নাগরিক হিসেবে, একজন ভোটার হিসেবে কিছু কিছু বিষয়ে আমি বেশ কৌতুক অনুভব করছি। তারা এমন এমন প্রতিশ্রুতি দিচ্ছেন যা তাদের জীবন আচরণের সঙ্গে মেলে না। তো যাক, এগুলো নিয়ে আমরা আলোচনা করবো নিশ্চয়ই। এই কারণে করবো যে তাদের এই প্রতিশ্রুতি আসলে কতটুকু মানে বাস্তবায়নযোগ্য তাদের জন্য, সেগুলো আসলে জনগণের একটু ধারণা পাওয়া দরকার। আমরা আজকে বেসিক্যালি জামাতে ইসলামের কিছু প্রতিশ্রুতি নিয়ে কথা বলতে চাই। এর মধ্যে তারা রাজনীতির মাঠে অনেক কথাই বলেছেন, এবং তারা কিছুদিন আগে জুলাই সনদে স্বাক্ষরও করেছিলেন। সেখানে তারা স্বাক্ষর করে বলেছিলেন যে তারা ওখানে কি করবেন, 5% আসনে নারীকে মনোনয়ন দেবেন, এবং তারা আসলে একটি নারীকে মনোনয়ন দেননি, ফলে সেটা আসলে 0% দাঁড়িয়েছে। এর মধ্যে আল জাজিরাকে ওনারা একটা ইন্টারভিউ দিয়েছেন ওনাদের প্রধান, এবং সেখানে বলেছেন যে কখনোই ওনাদের দলের নেতৃত্ব পদে, শীর্ষ নেতৃত্বে নারী থাকবে না। আরেকটা কথা আলোচনা হচ্ছে যে তারা প্রথমে শরিয়া আইনের কথা আমরা দীর্ঘদিন শুনতাম, ইদানিং তারা বলছেন শরিয়া আইন তা আস্তে আস্তে বাস্তবায়ন করবে। এই যে বিষয়গুলো জামাত যা যা বলছে, আমি কয়েকটা বললাম, আপনি নিশ্চয়ই আরো ফলো করেছেন, যতটুকু আপনি দেখেছেন, আপনার কাছে কেমন মনে হয়
যে জামাত ইসলামের এই যে প্রতিশ্রুতিগুলো, বিশেষ করে নারীদের প্রতি, যে যেহেতু আপনি একজন আহ, নারী অধিকার নিয়ে কাজ করেন, আপনার কাছে কেমন লেগেছে? ধন্যবাদ। জামাতের আম, বিগত দিনের আলোচনায় আপনি দেখবেন যে 24-এর পরে নারী বিষয়টা সবচেয়ে বেশি উঠে এসছে বারবার। নারী বিষয় উঠে আসার পেছনে সবচেয়ে ইম্পর্টেন্ট কারণ যেটা আমি মনে করি, মানে যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নারীদের নিয়ে ওনাদেরকে প্রায় প্রশ্ন করা হয়, মানে প্রশ্নবাণে জর্জরিত করা হয় এবং ওনাদেরকে বিব্রতও করা হয়। তো ওনারা এই বিব্রতিকর পরিস্থিতির থেকে বাঁচার জন্য ওনারা কিন্তু নারী বিষয়টা বারবার আম, টেনে আনছেন। যেমন ধরেন, কিছুদিন আগে জামাতের আমির বলেছিল যে 5 ঘন্টা তারা মানে নারীকে কাজ করার সুযোগ দিবে, এবং যে নারী কাজ করবে না সেই নারীকে তারা হচ্ছে স্পেশালি তারা ভাতা দিবে বা টাকা পয়সা দিবে। এই ধরনের একটার পরে একটা তারা স্ট্র্যাটেজি চেঞ্জ করে করে তারা কথা বলছে। তো এখন যখন শরিয়া আইনের কথা আসে, প্রশ্নটা আসে, তখন কিন্তু নারীরা ডাইরেক্ট ভিকটিম হয়। আপনি দেখেছেন আফগানিস্তানের কি অবস্থা। আফগানিস্তানে এখন একেবারে মানে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত, মানে তারও নিচে নেমে গেছে এখন, মানে অনেকে বলে তৃতীয় শ্রেণী পর্যন্ত নারীরা পড়তে পারবে। তো আম, এছাড়া নারীরা আর কি লেখাপড়া করতে পারবে না। এছাড়া দেখেছেন যে নারীদের যে পোশাক, সেটাও পুরুষ দর্জি সেলাই করতে পারবে না, নারীরা জোরে কথা বলতে পারবে না, ইন্টারনেট ব্যবহার করতে পারবে না। তো শরিয়া আইন যেখানে আম, আর কি সিদ্ধ, যেখানে শরিয়া আইন কায়েম করা হয়, সেখানে নারীরা হচ্ছে সবচেয়ে বড় যেহেতু ভিকটিম হয়ে দাঁড়ায়, এবং নারীরা একেবারেই পেছনে চলে যায়। নারীদের যে এজেন্সি, সেই এজেন্সি বলতে কিছু থাকে না। তো ওই জায়গাটায় কিন্তু জামাতকে বারবার প্রশ্ন করা হয় যে তাহলে বাংলাদেশের নারীদের অবস্থা ওরকম হবে কিনা। এখন আপনি আফগানিস্তান এবং বাংলাদেশের মধ্যে যে সামাজিক যে ভিন্নতা, এবং দীর্ঘদিন ধরে যে আমাদের নারীরা অনেকটা, ধরেন সবাই তো আর ইয়ে পরে না, বোরকা বা হিজাব পরছে না বাংলাদেশে। বাংলাদেশে বিভিন্ন ধরনের আম, নারী, বিভিন্ন ধরনের অবয়বে নারীরা আবির্ভূত হয়। সেক্ষেত্রে আম, জামাতের জন্য একটা বড় একটা প্রেশার হয়ে দাঁড়িয়েছে হচ্ছে নারী। হ্যাঁ, যার ফলে তারা কিন্তু আপনি খেয়াল করেছেন কিনা, বিভিন্ন টক শোতে তারা বলেছেন যে তারা একবারে শরিয়া আইন কায়েম করবে না। হ্যাঁ, এবং এইটা বলে তারা বেশ বেঁচে যাচ্ছে। কেউ কিন্তু তাদেরকে প্রশ্নটা করছে না পরবর্তীতে যে তাহলে কিভাবে আপনারা শরিয়াটা পালন করবেন। তখন বলছে যে তারা ধাপে ধাপে শরিয়া আইনটা কার্যকর করবে। তাহলে ধাপে ধাপে করা আর যে এসেই একেবারে সম্পূর্ণরূপে শরিয়া আইন বলবৎ করা, এই দুটোর মধ্যে খুব যে বিস্তর মানে আকারে পার্থক্য আছে আমি সেটা মনে করি না। যেমন ধরেন, আপনি ক্ষমতায় আসলেন আজকে, কালকেই তো আর আপনি সমস্ত আইন পরিবর্তন করতে পারবেন না। একটা দেশের সংবিধান আছে, সেইটাকে পরিবর্তন করতে হবে। সবকিছু মানে আইনের প্রত্যেকটা ধারা উপধারা সবকিছু পরিবর্তন করতে তো ধাপে ধাপেই আহ, করতে হবে। তো তারা তো ওটাই বলছে, এটা খুব স্বাভাবিক। তার মানে কি, শরিয়া আইন তারা আলটিমেটলি করবে। কালকে জামাতে আমিরের একটা বক্তব্য আপনি শুনেছেন কিনা জানি না, একটা একটা ইয়াং মেয়ে, মনে হয় উনি মিডিয়াতে কাজ করে, সে অনেক আর কি রিভিলিং পোশাক পরা। তো সেই মেয়েটা বলছে যে সে জামাতকে পছন্দ করে, সে চায় জামাত মানে ক্ষমতায় আসুক। এটা নিয়ে জামাতের আমির গতকালকে খুবই আহ, মানে প্রাইড নিয়ে, হ্যাঁ, খুবই আর কি এক্সাইটমেন্ট নিয়ে সে বলেছে যে আজকালকার যে একটু ওনার একেবারে ওনার ভাষ্য মতে যে একটু ভিন্ন রকমের পোশাক পরাও একজন নারী বলছে যে সে জামাতকে চায়। এবং সে পুরা যে তার স্পিচটা ওটাকে কোট করেছেন, এবং সে অসম্ভব আনন্দের সাথে এই জিনিসটা করেছে। তাহলে সে যদি তারা যদি মূলত নারী স্বাধীনতায় বিশ্বাসী হয়, যেটা তাদের নির্বাচনের কারণে
নির্বাচনে জয়লাভের কারণে তারা এই জিনিসটা চেঞ্জ করেছে, তারা এখন তাদের বোল পরিবর্তন করেছে, এটা একেবারে শুধুমাত্র নির্বাচনে জয়লাভ করার জন্য। এবং আমার মনে হয় এটা জামাতের কৌশলের একটা অংশ, এবং তারা যে কোনোভাবে যে কোনো উপায়ে তারা নির্বাচনে জয় লাভ করতে চায়, এবং এই জয় লাভ করার জন্য তারা যে কোনো ধরনের বয়ান এবং তাদের পূর্ববর্তী যে ধরনের কথোপকথন, যা আইন কানুন তারা প্রয়োগ করতে চেয়েছিল সেগুলি পরিবর্তন করবে, এটা করবে সেটা করবে। বিএনপি যা যা করেছে সবকিছু কপি করা থেকে শুরু করে একেবারে হুবাহু 31 দফা দেয়া থেকে শুরু করে, মানে সবকিছুই আমার কাছে মনে হয়েছে এগুলি সব হচ্ছে এক সম্পূর্ণভাবে আপনার ইলেকশনে জেতার একটা কর্মসূচি। না, আপনি যেটা বললেন যে একজন আধুনিক পোশাক পরিহিতা নারীর যে বয়ান, সেটা উচ্চারণ করতে যে জামাতের আমির বেশ আনন্দিত ভঙ্গিতে করেছেন। কিন্তু আনন্দিত ভঙ্গিতে করে থাকেন, অন্যায়টা কি করেছেন? ওনাকে কেউ সমর্থন করলে, আমাকে যদি কেউ সমর্থন করে, আমি আনন্দিত হব না? আমার পলিসি যদি মানে যাকে আমি মনে করেন অনেকে মনে করে যে এই ধরনের নারীরা হয়তো আমার সঙ্গে আমার পলিসিকে সমর্থন করবে না, কিন্তু তারাও যদি আমার পলিসিকে সমর্থন করে, তাহলে আমার আনন্দিত হওয়াতে আপনি ভুলটা কোথায় দেখেন? আমি কিন্তু কোনো ভুলও দেখিনি, এবং সে যে খুব আনন্দিত হয়েছে সেটা কোনো দোষেরও না, বরঞ্চ খুবই আনন্দের তার জন্য। কিন্তু সমস্যাটা হচ্ছে তিনি যখন বলেন যে তিনি নারী স্বাধীনতা, নারীর পোশাকের স্বাধীনতা, এই সবকিছুতে সে এখন বিশ্বাসী তারা জামাত এখন বিশ্বাসী। জামাতের বয়ান, নারী বিষয়ক সকল বয়ান ঠিক ভোটের 1 মাস আগে এসে চেঞ্জ হয়, ভোটের 15 দিন আগে এসে চেঞ্জ হয়, একদম সবকিছু আপসাইড ডাউন হয়ে গেছে। কিন্তু আমার প্রশ্নটা কিন্তু ভিন্ন জায়গায়, এটা খুবই যুক্ত। আপনি লজিকটা ধরেন যে সে বলছে যে শরিয়া কায়েম করবে না, সে ওই যে বামপন্থীদের সাথে, বামপন্থী সংগঠনকে সে বলেছে, সে যদি শরিয়া কায়েম না করে, সে যদি নারীর পোশাক আশাক, নারীর কর্মঘণ্টা, নারীকে সকল ধরনের সুযোগ দেয়, তাহলে যখন একটা নারী জামাত যদি চায় তাহলে আমি মানে জামাত যদি আসে তাহলে তো আপনার পোশাক পরিবর্তন করতে হবে, তাহলে আপনি কি সেটা করবেন? মেয়েটা বলছে হ্যাঁ আমি করব, আমি জামাতই পছন্দ করি। তাহলে সেইটার এত খুশি হয়ে যাওয়ার সাথে যে সে কানেকশনটা তৈরি করেছে, সে সে কিন্তু আপনার ওই বয়ানটাও কিন্তু মনে করে দেখতে হবে, যখন তিনি বলেছিলেন যে তিনি ধীরে ধীরে ধাপে ধাপে মানুষের মন মানসিকতা পরিবর্তন করবে, ধীরে ধীরে ধাপে ধাপে সমাজকে পরিবর্তন করবে। তার মানে কি, যে নারীরা যেভাবে চলাফেরা করছে, ইভেন পুরুষরা হাফ প্যান্ট পরছে। আজকে সকালবেলা আমি একটা ভিডিও দেখেছি, মানে জামাতের কিছু লোকজন, বাচ্চা ছেলেরা, একেবারে 10-11 বছরের ছেলেরা হাফ প্যান্ট পরে ফুটবল খেলছে, সেই আবার ক্রিকেট খেলছে, সেই খেলায় তারা হাফ প্যান্ট পরে খেলতে দিবে না। তার মানে কি, যে হাফ প্যান্ট হাঁটু দেখানো সেটা ছেলেরাও পারবে না। তার মানে কি, এটা নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে তারা কিন্তু এখনই করছে। ডাকসুর নির্বাচনের পরে আপনি দেখেছেন যে কিভাবে এই যে একজন একটা সাধারণ একটা বাচ্চা ছেলে যে কিনা ওখানে রান্না বান্না করে, সে হাফ প্যান্ট পরা ছিল, তাকে জোর করে ফুল প্যান্ট পরিয়েছে। তো প্রত্যেকটা জিনিস, এবং তারা সব শিক্ষক তাদের যাদের পছন্দ তাদেরকে রাখবে আর বাকি সব বহিষ্কার করবে। তো এই যে জোর জবরদস্তি করে যে তাদের মতবাদের লোক, তাদের লোকজন বসানো, এবং এই জিনিসটা তারা এখনই করছে, তার মানে এই যে ধাপে 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 তারা তো ওটাই করবে। এবং তার খুশি হওয়া অসম্ভব এক্সাইটমেন্টের সাথে, তার যে সে কোন দিকে যাবে, সে যে কি করবে, সেইটার আলটিমেটলি বহিঃপ্রকাশটা তো পাচ্ছি আমি। কারণ তাহলে তো সে খুশি হতো না, সে বলতো এটা কোনো ব্যাপারই না, এই বয়ান তো সে নিয়ে আসতো না, আসতো না, উনি পরিবর্তনটাকে উপলব্ধি করতে পারছেন এবং পরিবর্তনটা সবার সঙ্গে শেয়ার করেছেন। পরিবর্তনের যে মানসিকতা মানুষের মধ্যে তৈরি হয়েছে, এটা উনি শেয়ার করছেন। দেখেন, আমরা যে অভিযোগগুলি করছি যে ওরা যদি ক্ষমতায় আসে তাহলে শিক্ষকদের সব ওনাদের লাইনের লোকজনকে আনবে, এটা তো নতুন নাই দেশে। আগে যারা ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ কিন্তু তাদের সমস্ত শিক্ষকদের আনেনি। আওয়ামী লীগ কি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে জামাতকে নিষিদ্ধ করেনি? ওটা করা কি ঠিক ছিল? ঠিক ছিল না তো। ওটা যদি আমরা মেনে নিতে পারি,
ওটা যখন থাকে তখন যদি আমাদের কোনো কষ্ট না হয়, এখন তারা ওটা করতে পারে এটা ভেবে আমি কষ্ট কেন পাবো? এখানে বিস্তর একটা পার্থক্য আছে, বিশাল পার্থক্য। আওয়ামী লীগ এটা একেবারে সঠিক করেনি, এবং কোনো দলই যদি নিজেদের লোকজনকে বসায় সেটা বিরাট বড় অপরাধ, এবং আমি এর ঘোর বিরোধী। কিন্তু এখানে একটা আওয়ামী লীগ বা বিএনপির সাথে বিস্তর যে পার্থক্যটা, সেটা আমি দেখাচ্ছি একজন শিক্ষক হিসেবে। আমি যে জিনিসটা প্রতিদিন ফেস করি, যেমন সায়েন্স, বিজ্ঞানের সাথে যে থিওলজি, ধর্মতত্ত্বের যে সমস্ত বিষয়বস্তু, সেগুলি তো সম্পূর্ণ কন্ট্রাডিক্টরি। আপনি যখন ইভলিউশন পড়াবেন, ন্যাচারাল সিলেকশন পড়াবেন, সায়েন্সের বিভিন্ন এরকম হাজারটা আমি বলতে পারবো, সেই সেই যে থিওরি, সেটার সাথে আপনার এই যে ক্রিয়েশন মিথোলজি, যেভাবে মানুষ ইভলভ করেছে, সেটা তো যায় না। তার মানে কি, দেখেন যে মানুষ ধীরে ধীরে ইভলভ করেছে ন্যাচারাল সিলেকশনের মাধ্যমে। কিন্তু আমরা জানি যে থিওলজি বলছে যে আমরা অ্যাডাম অ্যান্ড ইভের মাধ্যমে, মানে ইসলামিক যেটা ডক্ট্রিন, সেটা বলছে অ্যাডাম অ্যান্ড ইভের মাধ্যমে মানব সভ্যতা প্রসার ঘটেছে। আমরা ধীরে 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 এভাবে আম, মানুষ থেকে এভাবে আমরা হয়েছে। এই ক্ষেত্রে সায়েন্সের এটা খুব রিসেন্ট একটা ঘটনা। এটার কিন্তু আপনি যদি টাইম লাইন দেখেন, খুব সেদিনকার ঘটনা। কিন্তু বিজ্ঞান বলছে আমরা অনেক বছর ধরে ইভলভ করেছি। তাহলে এই যে বিজ্ঞানের সাথে প্রত্যেকটা জায়গায় কন্ট্রাডিকশন, তাহলে ওনারা যখন, ওনাদের শিক্ষকরা তো সায়েন্স, টেকনোলজি এগুলি ওইভাবে পড়াবে না, এগুলি থিওলজির বেসিসে পড়াবে। কিন্তু আওয়ামী লীগের একটা বা বিএনপির একজন শিক্ষক যদি হয়, ওই শিক্ষক হতে পারে সে দলের চামচা বা দলের মোসাহেবি করতে পারে, কিন্তু সে কিন্তু আপনার পড়াশোনার যে কন্টেন্ট, যে বিজ্ঞান ভিত্তিক সমাজ এবং গবেষণা ভিত্তিক ক্রিটিক্যাল থিঙ্কিং, সবচেয়ে বড় সমস্যা যুক্তিবিদ্যার প্রচার প্রসার, লজিক্যাল যে থিঙ্কিং, যে আপনার প্রশ্ন করা, আপনি যে প্রশ্ন করতে পারেন, প্লুরালিস্টিক সোসাইটি তৈরি করা, বহুত্ববাদ, যে বহুমতের মানুষ থাকবে, আপনি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এবং নাস্তিক, আস্তিক, বিভিন্ন ধরনের মানুষ থাকবে, সবাইকে নিয়ে যে একটা সোসাইটি হইতে পারে, ওই ধারণাটাই তো উঠে যাবে। যে শিক্ষক ধরেন একটা টপিক, যখন ধরেন একটা আওয়ামী লীগ বা বিএনপির শিক্ষক পড়াবে, উনি ওইটাকে ম্যানুপুলেট করবে না, উনি যা আছে তাই পড়াবে। কিন্তু ধর্মতত্ত্বের সাথে একেবারে সম্পূর্ণ কন্ট্রাডিক্টরি যে টার্মগুলি আছে, যে থিওরিগুলি আছে, সেগুলি পড়াবে না। তাহলে বিজ্ঞান ভিত্তিক যে প্রসার এই সমাজে, তা হবে না। নারীর যদি অধনস্থতা আবার হয়, নারী যদি ঘরে আবার আপনি জোর করে ডোমেস্টিকেট, গৃহপালিত পশু বা প্রাণী বানিয়ে ফেলি আমরা আবার, নারীকে যদি তার এজেন্সি, তাকে ক্ষমতায়িত না করেন, আমি যদি আমার মতো থাকতে না পারি, আমার পুরা শরীর, বায়োলজি, সাইকোলজি যদি একটা ফিলোসফি কন্ট্রোল করে, তাহলে আমি কিভাবে ফ্লারিশ করব? আমার নলেজ তো ইন্ডিপেন্ডেন্ট থাকছে না। আমার যে জ্ঞান আমি যে প্রডিউস করব, সেটা একটা কিভাবে জিনিস করব? আপনি আমাকে বলেন, যে এই যে নারীর অবস্থান, এটা বর্ণনা করতে গিয়ে অথবা এটার ভবিষ্যৎ চিন্তা করতে গিয়ে আমরা কিন্তু বারবার আফগানিস্তানের কথাটাই ভাবছি। কিন্তু আফগানিস্তান ছাড়াও তো ধরেন আপনার ইরানেও তো ইসলামী এক ধরনের শরিয়া শাসন আছে, অথবা আপনার টার্কিতেও তো এক ধরনের ইসলামী শাসন আছে। তো সেখানে তো আর আফগানিস্তানের মতো হচ্ছে না, আমরা তো ওরকম হতে পারি, আমরা তো টার্কির মতো হতে পারি। মানে জামাতের যে শরিয়া আইন, সেটা তো বাংলাদেশকে টার্কিতে পরিণত করতে পারে। তাহলে সেক্ষেত্রে সমস্যা কোথায়? আপনি আতঙ্কিত হচ্ছেন কেন? বাংলাদেশে অলরেডি কিছু কিছু ঘটনা দেখে আতঙ্কিত হচ্ছি। বাংলাদেশের সাথে টার্কির কোনো মিল নেই। টার্কি আমি গিয়েছি, টার্কি হচ্ছে, আপনি জানেন যে টার্কিতে একটা রিভলিউশন হয়েছিল। টার্কি অনেক আধুনিক, টার্কি চলে হচ্ছে ইউরোপীয় ভাবধারায়, আবার ইসলামিক ডক্ট্রিনও ওখানে আছে। কিন্তু আমাদের এখানে আমরা 24-এর পরে দেখেছি নারী হেনস্থাকারীকে ফুলের মালা দিয়ে বরণ করা হয়, হাফ প্যান্ট পরে ছেলে বাচ্চারা খেলতে পারে না, নারীদের চোখটাও ঠিক মতো দেখা যাচ্ছে না, ইদানিং দেখাতে পারছে না। তার হাতটা যে এই গরমে কালো একটা পোশাক পরে, তার কালো একটা মানে ইয়ে দিয়ে, গ্লাভস দিয়ে, যেটা কিনা শীতের দেশে
পরে সেটা দিয়ে তার তার হাতটা পর্যন্ত দেখা যায় না। আমরা তো অলরেডি দেখছি যে জামাতের আমির বলছে 5 ঘন্টা কাজ করতে পারবে। তারপরে আবার যেই নারী বলছে যে জামাত আসলে সে আর কি হিজাব পরতে তার আপত্তি নাই, সেটা নিয়ে সে খুশি হয়ে যাচ্ছে। আমরা তো একের পর এক ঘটনা দেখতে পাচ্ছি। হিন্দু একটা ছেলেকে পুড়িয়ে মারা, তারপরে হচ্ছে এই যে সমস্ত যে অঘটনগুলি ঘটছে, যে টিএসসি তে কি হচ্ছে আপনি দেখছেন যে মানে জামাত না, শিবিরের যে দেশে যে মৌলবাদী অঘটনগুলো ঘটছে এগুলো অবশ্যই নিন্দাযোগ্য, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সমস্ত মৌলবাদী অঘটনের জন্য আপনি জামাতকে দায়ী করবেন কেন? এগুলোর সঙ্গে তো জামাত জড়িত নয় বলে তারা বিভিন্ন সময় বলেছে। আচ্ছা, সব তারা তো একটা জোট তৈরি করেছে, তাই না? তাদের তো 10টা দল আছে, এবং সেই 10টা দল, যে জোট, তারা তো সবাই ওই একই ফিলসফির। যদিও তাদের মধ্যে অনেক সেক্ট আছে, তাদের অনেক কিছু পরিবর্তন, এক এক দলের এক একটা এজেন্ডা, একজন ওয়াহাবি, একজন ওয়াহাবি না, তো এই সব কিছু তাদের মধ্যে আছে। থাকলেও কিন্তু তাদের যে মেইন কোর ফিলোসফি কিন্তু একটা, নারীর ক্ষেত্রে তাদের কোর ফিলোসফি কিন্তু একটাই। আপনি দেখেছেন যে মানে এই যে ইয়ের পরে 24-এর পরে যে নারীদের নিয়ে যে ইয়েটা হলো, সেটা নারীকে কিভাবে ডাইরেক্ট স্টেজে এসে গালাগাল করছে। হ্যাঁ, নারীকে এই যে কিছুদিন আগেও নারী, এই যে ঢাকা ইউনিভার্সিটির নারীকে কোট আনকোট আগে নাকি বেশ্যা ছিল, এই সব শব্দ নারীর বিরুদ্ধে আম, ও এখন হচ্ছে। এই যে কটা দিন, এই লাস্ট উইকের ঘটনা না, টি6 সম্পর্কে যে বললো যে ঢাকা ইউনিভার্সিটিতে, তাহলে হুম। এই যে এই কথাগুলি কে বলছে? এই যে ছায়ানট ভাঙা, যে আম, আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে আমরা সবচেয়ে প্রগ্রেসিভ বিশ্ববিদ্যালয় মনে করি। সেখানে শিবিরের যে ছাত্র, সে সে যেদিন বলে যে ছায়ানটকে ভেঙে দেওয়া উচিত, উদীচী ছায়ানট, তারপরের দিনই ছায়ানট উদীচী ভেঙে যায়। তো আপনার দেশের কোনো সাংস্কৃতিক কর্মকাণ্ড ঘটতে দিবে না। আমরা তো দেখছি এগুলি সবটার সাথে তারা জড়িত। আমি মুখে এসে বললাম যে আমি কিছুর সাথে জড়িত না, কিন্তু বয়ান দিচ্ছে তারা, মানে একেবারে অ্যানাউন্সমেন্ট করে তারা যে ভাঙছে, তারা যে ভাঙতে বলছে, দেশের সমস্ত ভাস্কর্য ভেঙ্গে চুরে চুরমার করে দিচ্ছে। আমরা তো দেখছি কারা ভাঙছে ভাঙছে, এবং তারা তারা তো বলছে যে তারা ভাঙছে। তাহলে আমরা কিভাবে পরবর্তীতে নির্বাচনের সময় যখন বলে যে না, আমরা তো কিছু করছি না, আমাদের দলের কেউ কিছু করছে না, তাহলে করছেটা কারা? তাহলে কি আমি করতেছি? আমরা করতেছি? আমি কে আপনার আমি করছে? আমি আপনার কথাগুলো ঠিক আছে। এগুলো শুনলে মনেই হচ্ছে যে নারীরা খুবই হতাশ হয়ে যাবেন যদি জামাতে শরিয়া শাসন চালু হয়, অথবা যদি মানে তারা ক্ষমতায় আসেন। কিন্তু তাহলে একটা ব্যাখ্যা আপনি আমাকে একটু দয়া করে একটু বোঝাতে পারেন? একটু অল্প সময়, আমার হাতে সময় প্রায় শেষ হয়ে এসেছে, যদি 2-3-4 মিনিটের মধ্যে বোঝান। এই যদি হয় বাস্তবতা, তাহলে আমাদের দেশে যারা অনেক উচ্চ শিক্ষিত নারী, বিশেষ করে যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন, সেই মেয়েদের হলগুলোতে শিবির ভোট পাচ্ছে কেন, শিবির জিততেছে কেন? তারা কি বিষয়গুলো আপনি যেভাবে বুঝেন তারা কি অন্যভাবে বুঝে? তারা কি নিজের অধিকারটা বুঝে না? আচ্ছা, এই জায়গাটা খুবই জটিল। আপনি খুব অল্প সময়ে জটিল একটা প্রসঙ্গ এনেছেন। তারপরে আমি ছোট করে বলতে চেষ্টা করছি। আহ পুরুষতন্ত্র বা পুরুষতান্ত্রিক শুধু পুরুষ হয় না, পুরুষতন্ত্র বিষয়টা কিন্তু কোনো জেন্ডারের বিষয় নয়। এটা হচ্ছে আহ, এমন একটা সিস্টেম, যেই সিস্টেমের অংশ নারীও হতে পারে, পুরুষও হতে পারে, হিজড়াও হতে পারে। সুতরাং নারী হলেই যে সে পুরুষতান্ত্রিক নয়, বা সে কোনো অর্থোডক্সি আপনার উপরে চালিয়ে দিবে না, সেটা ভাবার কোনো কারণ নাই, ফার্স্ট অফ অল। সেকেন্ডলি, জামাত, আমরা সবাই জানি, আমি কিন্তু একদম প্রথম আপনার সাথে যখন আমার টক শো হয় সেই সময় থেকে একই কথা বলে এসেছি, যে দীর্ঘদিন ধরে তারা তালিমের নামে এক ধরনের বয়ান নারীদেরকে বুঝিয়েছে। নারীদের ভেতরে তারা একেবারে প্রবেশ করেছে। প্রবেশ করেছে কিভাবে? যে
ইসলাম নারী ধর্ম হিসেবে গিয়েছে, কিন্তু যে ইসলাম নারীকে রক্ষা করবে বা ইসলামিক যে ডক্ট্রিন, ইসলামিক যে ফিলসফি, সেটাকে তারা বুঝিয়েছে, এবং সেটার মাঝখানে মাঝখানে তারা সেটার রক্ষাকে করে সমাজে। তার মানে ইসলামকে রক্ষা করে হচ্ছে জামাত এবং শিবির। জামাত শিবির এই ধরনের দলগুলি হচ্ছে ইসলামের রক্ষক। তারা ইসলাম ইকুয়ালস এই দলগুলিকে বুঝিয়েছে। ইসলাম যে সেপারেট একটা আইডিওলজি, এটা যে একটা ধর্ম, সেই জায়গাটাতে না রেখে তারা খুব চতুরতার সাথে ইসলামকে একটা দলীয় রাজনীতির বা কিছু দলীয় রাজনীতির পার্ট হিসেবে তৈরি করতে সক্ষম হয়েছে। এবং এই জিনিসটা একেবারে রুট লেভেলে, একেবারে গ্রাম পর্যায় থেকে শুরু করে একদম আপার লেভেল পর্যন্ত এমন কোনো জায়গা নাই যেখানে জামাত শিবির এই জিনিসটা হলে, প্রত্যেকটা হলে যেই জায়গায় তারা এই তালিম করে না। এবং এই তালিমের দেখেন ব্যাপারটা কি, সেই যারা তালিম করেছে সেই তালিম করা নারীরাই কিন্তু এখন এই রাজনৈতিক প্রচারণা করেছে। তার তার কারণ কি, তারা খুব চতুরতার সাথে এই নারীদেরকে সম্পৃক্ত করেছে তাদের রাজনৈতিক যে অঙ্গন, হিডেন যে গুপ্ত রাজনৈতিক জায়গা, সেখানে তাদেরকে ইনক্লুড করেছে। এবং বছরের পর বছর, আপনি বলতে পারেন 25 বছরের বেশি সময় ধরে, আমি যখন ছোট ইয়াং, আমি তখন থেকে তালিম দেখি। তখন থেকে নারী কি পোশাক পরলে ভালো হবে, সেই পোশাকটার পরিবর্তন আপনি দেখবেন যে গত 25 বছরে ধীরে 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 একটা থেকে একটা, একটা থেকে একটা এসছে। সেখান থেকে নারীদেরকে রাজনীতিকরণ, সেটাও কিন্তু ধীরে 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 গুপ্তভাবে হয়েছে। হলগুলিতে ধীরে 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 নক করে করে তাদের ছেলেরা ভালো, শিবিরের ছেলেরা ভালো, তারা আসলে সমস্ত এবং একটা নতুন বয়ান আমি দেখতে পাই মার্কেটে, যেটা খুবই দুঃখজনকভাবে আমি বলতে চাই, সেটা হচ্ছে জামাত নাকি দুর্নীতি করে না। তাহলে এই যে গুপ্ত রাজনীতি, মিথ্যে বলে রাজনীতি করা, এগুলি দুর্নীতি না? তারা যা করছে এগুলি দুর্নীতি না? প্রত্যেকটা ব্যাপারে যে তারা যেটাকে আমি কোট আন কোট মুনাফিকি বলবো, যে ভিতরে থেকে তারপরে তারা এই কাজগুলি করছে কেন? তারা ওপেনে করুক, ওপেনে বলুক যে এটা আমাদের রাজনীতির অংশ, আমরা নারীদেরকে ইনক্লুড করতে চাই। কিন্তু নারীদেরকে তারা কোথায় ইনক্লুড করেছে? নারীদেরকে তাদের প্রোপাগান্ডা মেশিন, প্রচারণা, প্রচারক এবং ভোট চাওয়ার যন্ত্র হিসেবে, একটা মেশিনের এক্সটেনশন হিসেবে ইউজ করছে। কিন্তু ওই মেশিনটার মেইন যে কেন্দ্রবিন্দু, তাতে তারা নাই। জামাতের আমির বলেছে একজন নারী কোনোদিন তাদের ফিলসফি অনুযায়ী, তাদের যে দলীয় যে শৃঙ্খলা বা যে